আচ্ছা আসো আমরা পড়ছিলাম ম্যালেরিয়া, আমরা একটু পূর্বের আলোচনা একবার একটু করে আসি। ম্যালেরিয়া মশা যখন আমাদের কামড় দেয়, ম্যালেরিয়া মশা কামড় দেয় না, মশকি কামড় দেয়, মশকি আমাদের একটা জিনিস গিফট করে, সেই গিফট করা জিনিসটার নাম হচ্ছে স্পোরোজয়েড। এই মাকু আকৃতির স্পোরোজয়েডটা আমাদের যকৃৎ কোষকে আক্রমণ করে। এই মাকু আকৃতির স্পোরোজয়েড আসো, সো আমরা ফার্স্ট থেকে একটু আমরা 18 মিনিট গেছে, তো আমরা একটু 7 মিনিটে ফার্স্টে জিনিসটা নিয়ে রিক্যাপ করি। আমাদের এই যে ম্যালেরিয়া রয়েছে, ম্যালেরিয়া যে আমাদের ম্যালেরিয়া মশকি যখন আমাদের কামড় দেয় তখন ম্যালেরিয়া মশকি আমাদের একটা জিনিস গিফট করে। কি গিফট করে? ম্যালেরিয়া মশকি আমাদের হচ্ছে যে তার স্পোরোজয়েড যে রয়েছে, মাকু আকৃতির স্পোরোজয়েড, সেই মাকু আকৃতির স্পোরোজয়েড নামক পরজীবীটা আমাদের দেহে প্রবেশ করিয়ে দেয়। এই স্পোরোজয়েডটা আমাদের রক্তে ঘোরাফেরা করে, রক্তে ঘোরাফেরা করে সে রক্তে পাত্তা পায় না, রক্ত তাকে বেল দেয় না, রক্ত তাকে পাত্তা দেয় না। পাত্তা পাওয়ার জন্য সে চিন্তা করে যে রক্ত আমাকে পাত্তা দিচ্ছে না, আমি গরিব বলে আমি ধনী হয়ে আসবো, ধনী হয়ে আমি রক্ত পাত্তা অর্জন করব। সে ধনী হওয়ার জন্য সে কোথায় যায়? মানবদেহের সবচেয়ে ধনী অঙ্গ, মানবদেহের সবচেয়ে ধনী অঙ্গ হচ্ছে যকৃৎ। কেন মানবদেহের সবচেয়ে ধনী অঙ্গ যকৃৎকে বলা হয়? কারণ যকৃতের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে। কি রয়েছে যকৃতের মধ্যে? যকৃতের মধ্যে আমাদের প্রোটিন সঞ্চয় থাকে, যকৃতের মধ্যে আমাদের গ্লাইকোজেন সঞ্চয় থাকে, যকৃতের মধ্যে কিছু ফ্যাটও সঞ্চয় থাকে, নানা এনজাইম থেকে শুরু করে নানা কিছুতে রয়েছে। তো ধনী একটা অঙ্গ হচ্ছে আমাদের যকৃৎ। সো এই ধনী অঙ্গে যায় সে, মানে ধনী দেশে যায়, বিদেশে যায় সে ধনী হওয়ার জন্য। সো ধনী অঙ্গে গিয়ে সে ধনী হওয়ার চেষ্টা করে। সো সে ছিল মাকু আকৃতির চিকুন চাকুন। এই ধনী অঙ্গে গিয়ে সে খাবার দাবার খেয়ে কেমন হয়ে যায়? খাবার দাবার খেয়ে সে গোলটু হয়ে যায়। খাবার দাবার খেয়ে এই যে সে গোলটু হয়ে যায়, তখন তার নাম হয় কি? তার নাম তখন আমরা বলি ক্রিপ্টোজয়েড বলি। এই খাবার দাবার খেয়ে যখন সে গোলটু হয়ে যায় এবং তাই সে যখন টাকা পয়সা উপার্জন করা শুরু করে, তখন সে চিন্তা করে যে আমার টাকা পয়সা তো অনেক হয়েছে, আমি টাকা আরও বাড়াবো। আরও টাকা বাড়ানোর চিন্তায় সে কি করে? সে সাইটোপ্লাজমের বিভাজন না করে বারবার নিউক্লিয়াসের বিভাজন করা শুরু করে। এই নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আসে, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে কি বলা হয়? সাইজন বলা হয়। সো সে টাকা অনেক বাড়াইছে, টাকা বাড়ানোর পর চিন্তা করলো যে টাকা হলেই তো হবে না, আমার ফ্যামিলি দরকার। সো কি করে? সে প্রত্যেকটা টাকার পাশে একটা করে ফ্যামিলি বা একটা করে হচ্ছে যে ইনভেস্টমেন্ট করে। ধরো এই টাকাটা ইনভেস্টমেন্ট করলো চারপাশে, এই যে টাকাটা সে ইনভেস্টমেন্ট করলো, ইনভেস্টমেন্ট করলে কি হলো? এই নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসগুলো হচ্ছে টাকা, টাকাগুলো সে তার মানে হচ্ছে যে টাকা উপার্জন করছে, এগুলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম যখন জমাবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই যে ক্রিপ্টোমেরোজয়েড রয়েছে, এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো ভেঙে যায়। ক্রিপ্টোমেরোজয়েডগুলো পরে সে টাকা ইনভেস্টমেন্ট করে, সেই টাকা ইনভেস্ট থেকে অনেক টাকা আসে, সেই অনেক টাকাগুলো সে বের করে। সেই অনেক টাকাগুলো কি করে? পরবর্তীতে আবার সেই ধনী দেশেই টাকা আরও বাড়ানোর চিন্তায় থাকে। সো এই কী হলো? ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার যকৃৎ কোষকে আক্রমণ করে। সো এটার নামও কি আমাদের? এটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই যে ক্রিপ্টোমেরোজয়েড রয়েছে, এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট, মানে টাকা বাড়ানোর খেলা চলে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় চলে যায়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় চলে যায়, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নামও সাইজন। এখন এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় তো থাকলে মানে অনেক টাকা হয়েছে, এই টাকাকে আবার ইনভেস্ট করবে। এই যে টাকাকে আবার ইনভেস্ট করলো, আবার ইনভেস্ট করতে গিয়ে কী হবে? চারপাশে কি জমবে? চারপাশে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম জমবে। এই যে সাইটোপ্লাজম জমলো, এর আগে চারপাশে যখন সাইটোপ্লাজম বা টাকা ইনভেস্ট করছে তখন নাম ছিল ক্রিপ্টোমেরোজয়েড। এখন টাকা পেয়ে সে মোটা হয়ে ফুলে ফেপে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, মানে অনেক টাকা হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটার নাম কি হবে? এটার নাম হবে ক্রিপ্টোমেরোজয়েড। এই যে ক্রিপ্টোমেরোজয়েড রয়েছে, এই ক্রিপ্টোমেরোজয়েডটা তারপর বিভাজিত হয়, বিভাজিত হয়ে কিছু এই মেরোজয়েডগুলো বের হয়ে যায়। এই মেরোজয়েডগুলোর মধ্যে কিছু থাকে আকৃতিতে ছোট, কিছু থাকে আকৃতিতে বড়। সো বড় যেটা থাকে সেই বড় টাকাটা সে ওই ধনী দেশে যেখানে গেছিলো সেই ধনী দেশে ইনভেস্ট করে, ছোট টাকাটা নিয়ে ছোট টাকা নিয়ে সে চলে যায় কোথায়? রক্তে চলে যায়। যে রক্তে সে পাত্তা পায়নি, এখন সে রক্তে সে কিছু টাকা পয়সা নিয়ে সে যেগুজে রক্তে চলে গেল, রক্তে চলে গিয়ে এখন সে রক্তে পাত্তা পাবে, এখন সে রক্তকে আক্রমণ করতে পারবে। এই যে চক্রটা, এই চক্রটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই চক্রটাকে আমরা কি বলি? এই চক্রটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি রয়েছে, না এই জিনিসটা একবার পড়াইছি, দ্যাটস ওয়াই হচ্ছে 2x এ কথা বললাম। এই জিনিস তোমাদের পড়াইছি না একবার?
দ্যাটস ওয়াই হচ্ছে তাড়াতাড়ি বললাম, কারণ হচ্ছে এই জিনিসটা একটা রিভিউ হচ্ছে আমাদের। এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই এরিথ্রোসাইটিক সাইজোগনিতে সময় লাগে আমাদের 7 থেকে 10 দিন। তাহলে এই যে চক্রটা এখানে এরিথ্রোসাইটিক সাইজোগনি কি হলো, আমাদের যকৃতের মধ্যে আক্রমণ করলো স্পোরোজয়েট। স্পোরোজয়েট কোথা থেকে আসে? মশকির লালা গ্রন্থি থেকে আসে। এমন একটা অ্যানোফিলিস মশকি তোমাকে কামড় দিল যে অ্যানোফিলিস মশকির মধ্যে কোনো স্পোরোজয়েট নেই, তাহলে কি তোমার ম্যালেরিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, হবে না। তো সব অ্যানোফিলিস মশকের মধ্যে কি স্পোরোজয়েট থাকে? না, সব অ্যানোফিলিস মশকের মধ্যে স্পোরোজয়েট থাকে না। সো যে অ্যানোফিলিস মশকের ভিতরে স্পোরোজয়েট নামক এই পরজীবীটা রয়েছে, সেই স্পোরোজয়েট নামক পরজীবীটা যখন আমাদের রক্তে প্রবেশ করবে, রক্তে প্রবেশ করার পর তার রক্ত স্রোতের মাধ্যমে যকৃতে চলে যাবে। কিসের প্রভাবে যকৃতে যাবে? কেমোট্যাক্সিসের প্রভাবে যকৃতে যাবে। যকৃতে যাওয়ার পর সে যকৃতকে আক্রমণ করবে, যকৃতকে আক্রমণ করে সে গোলটু একটা ভাব নিবে। এই গোলটু ভাবটাকে বলে আমরা ক্রিপ্টোজয়েড। গোলটু ভাবটা চিন্তা করবে যে আমার বহু নিউক্লিয়াস লাগবে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম অলওয়েজ সাইজন। এই সাইজনটা থাকার কারণে কিন্তু এই চক্রের নাম হচ্ছে সাইজোগনি। এই সাইজনটার চারপাশে সাইটোপ্লাজম জমা হয়, নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েডগুলো এই যকৃত কোষটাকে, আচ্ছা গোল দেওয়া যাবে না, এটাকে আমাদের হচ্ছে যে এই 4 কোণা দিতে হবে। এই ক্রিপ্টোমেরোজয়েডটা ভেঙে আমাদের কি হয়? ক্রিপ্টোমেরোজয়েডটা ভেঙে এই যে আমাদের মেরোজয়েডগুলো আছে এগুলো বের হয়ে যায়। এই মেরোজয়েডগুলো পরবর্তীতে যকৃত কোষকে আক্রমণ করে আলটিমেটলি আমাদের এই মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করে। এই মেটাক্রিপ্টোমেরোজয়েড থেকে 2 টাইপের মেরোজয়েড তৈরি, একটা আকৃতির ছোট যাকে বলবো মাইক্রো, একটা আকৃতির বড় যাকে বলবো আমরা ম্যাক্রো। এই ম্যাক্রোটা আমাদের পরবর্তীতে যকৃতকে আক্রমণ করতে থাকে। দ্যাট মিনস যকৃতকে আমাদের ধ্বংস করতে থাকে, যকৃতকে আমাদের ড্যামেজ করতে থাকে। সো এই ম্যালেরিয়া হলে কিন্তু আমাদের যকৃতের ড্যামেজটা অনেক বেশি হয়। কারণ দেখো এই একটা স্পোরোজয়েড কি তোমার বডিতে প্রবেশ করে? না, তোমার বডিতে প্রবেশ করে 32,600টা স্পোরোজয়েড। কতটা? 32,600টা স্পোরোজয়েড। তার মানে 32,600টা যকৃত কোষকে আক্রমণ করে। ধরলাম 32,600 না, 10,000 যকৃত কোষকে যদি আক্রমণ করে, এখান থেকে কি পরিমাণ এই চক্রে কি পরিমাণ র্যাপিডলি আমাদের লিভার ধ্বংস হবে বোঝা যায়। আর লিভার যতক্ষণ ধ্বংস হবে ততক্ষণ কি কোনো লক্ষণ দেখা যাবে? না, কোনো লক্ষণ নেই। লক্ষণ দেখা যেতে গেলে আমাদের কি হতে হবে? এরিথ্রোসাইটিক সাইজোগনি হতে হবে। ও, এটা হ্যাপাটিক সাইজোগনি। ওকে, এটা হ্যাপাটিক সাইজোগনি, ঠিক আছে, এটা আমাদের হ্যাপাটিক সাইজোগনি। কারণ কি? এটা যকৃত কোষকে আক্রমণ করে। এই যে তোমরা ভুল করতে পারছো, তার মানে তোমরা ভালোই শিখে গেছো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি হবে? এরপর হচ্ছে এই যে আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, সেই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা আমাদের কোথায় যাবে? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা আমাদের আরবিসিতে যাবে। আরবিসিতে গিয়ে সে একটা ভাব ধরবে। এই যে আমাদের মেরোজয়েডগুলো আছে, এই মেরোজয়েডগুলো আমাদের আরবিসিতে যাবে। আরবিসিতে গিয়ে তার একটা ভাব ধরবে, তার এরকম গোলাকৃতির এরকম একটা নিউক্লিয়াস এবং একটা কোষ গহ্বর সমৃদ্ধ দশায় যাবে। এই নিউক্লিয়াস এবং কোষ গহ্বর সমৃদ্ধ যে দশা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ট্রফোজয়েড। তারপর এই যে ট্রফোজয়েডটা একটা অস্থায়ী দশা। এই ট্রফোজয়েডের পর এই কোষ গহ্বরটা একটু ঝামেলা করবে। কোষ গহ্বরটা বলবে কি যে আমি একটু বড় হব। বড় হতে গিয়ে সে বিশাল বড় হয়ে যায়, সে নিউক্লিয়াসটা একপাশে চলে যায়। এই যে কোষ গহ্বর বড় হলো এবং নিউক্লিয়াস একপাশে চলে গেল, এটাকে দেখতে একটা রিংয়ের মতো দেখা যায়। এই জন্য আমরা এই দশাটাকে কি বলি? আমরা এই জন্য এই দশাটাকে সিগনেট রিং বলি। এই সিগনেট রিংয়ের পর কি হয়? এই গহ্বর যেটা আছে, এই গহ্বরটা ফেটে যায়। গহ্বর ফেটে গেলে থাকে শুধু নিউক্লিয়াস এবং এই যে আমাদের মেরোজয়েটের চারপাশের আবরণ। এই চারপাশের আবরণটা এরকম অ্যামিবার মতো ক্ষণপথ ক্ষরণ করে। এই যে অ্যামিবার মতো ক্ষণপথ ক্ষরণ করে, এই জন্য আমরা এই দশাটাকে কি বলি? এই দশাটাকে আমরা বলি অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড বলি আমরা এই দশাটাকে। এবং এই অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় আমাদের কিছু দানা দেখা যায়, যে দানাগুলো মাইক্রোস্কোপের নিচে ভিজিবল হয়। এই দানাগুলোকে আমরা কি বলি? সার্ফনার্স ডট। এগুলোকে আমরা কি বলি? সার্ফনার্স ডট। এগুলোকে আমরা বলি সার্ফনার্স দানা বলি। এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েড ধাপ, এই ধাপের পর আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি হয়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি হয়, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার চারপাশে নিউক্লিয়াস থাকে। কি থাকে? চারপাশে নিউক্লিয়াস থাকে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা মানেই চোখ বন্ধ করে সাইজন্ট। কয়টা নিউক্লিয়াস থাকে এখানে? 12 থেকে 24টা। এবং এখানে মাঝখানে একটা বিষাক্ত বর্জ্য পদার্থ জমা হয়, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি হিমোজয়েন বলি। যাকে আমরা কি বলি? হিমোজয়েন বলি। এই সাইজন্টের চারপাশে এই আমাদের সাইজন্ট রয়েছে। এই সাইজন্টের নিউক্লিয়াসগুলোর চারপাশে কি জমে? নিউক্লিয়াসগুলোর চারপাশে সাইটোপ্লাজম জমে। এই যে নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমে, এটা দেখতে নাকি গোলাপের পাপড়ির মতো দেখা যায়। কোন বিজ্ঞানী যে আবিষ্কার করছে, ওর কাছে কেমনি যেটা গোলাপের পাপড়ির মতো লাগলো আল্লাহ মাবুদ জানে। একে কি বলা হয়? রোজেট বলা হয়। তারপর এই রোজেটটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই মেরোজয়েডগুলো আমাদের বের হয়ে যায়। কি হয়? এই মেরোজয়েডগুলো বের হয়। তাহলে এদের নাম কি? আমাদের মেরোজয়েড।
এই মেরোজয়েটের মধ্যে কিছু মেরোজয়েট আছে যারা আমাদের এই আরবিসিকে আবার আক্রমণ করে, কিছু মেরোজয়েট আছে যাদেরকে ডাব্লিউবিসি দেখা পাইছি মামু, ডাব্লিউবিসি দেখে খুব খুশি হয়, ডাব্লিউবিসি দেখা তাদের কি করে, ডাব্লিউবিসি তাদের আক্রমণ করে, ডাব্লিউবিসি যখন আক্রমণ করার পর হচ্ছে তখন দেখা যায় সে পাইরোজেন নামক একটা প্রোটিন জাতীয় পদার্থ ক্ষরণ করে, যেটা আমাদের তাপ বাড়ায় মস্তিষ্কে। এটা লাস্ট দিন পড়াইছি। তো আজকে যেখান থেকে আমরা স্টার্ট করব সেটা বলি। ফারহানের সাথে কালকে রাতে অনেকক্ষণ কথা হয়েছে। ফারহান বললো সাদাব ভাইয়া লাইভ করতেছি। ফারহান তো মোস্ট প্রবলি জুমে ক্লাস নেয়। আচ্ছা, তো এই যে মেরোজয়েট, ফারহান ছেলেটা ভালো, মানে হচ্ছে যে জুনিয়র এবং ডেডিকেটেড, মানে অনলাইনে ডেডিকেটেড টিচার খুঁজে পাওয়া কিন্তু টাফ। অনেক ভালো পড়ায় এরকম টিচার আছে যে খুব ভালো পড়ায়, বাট একদম ডেডিকেটেড, তোমাদের কথাবার্তা শুনবে, তোমাদের প্রবলেম সলভ করে দিবে, মানে পরিশ্রমী টিচার পাওয়াটা টাফ। মানে হচ্ছে অনেক মেসি আছে পৃথিবীতে, রোনালদো কিন্তু কম আছে, ঠিক আছে, ট্যালেন্টেড খেলোয়াড় অনেক আছে, বাট রোনালদোর মতো পরিশ্রমী খেলোয়াড় কিন্তু কম আছে। যেমন আমি ট্যালেন্টেড না খুব বেশি, আমি একটু পরিশ্রমী মানুষ, ঠিক আছে, আমি হচ্ছে রোনালদোর ফ্যান, এজন্য যে না মেসি তো অনেক ট্যালেন্টেড মানুষ, এত ট্যালেন্টেড তো আমি বাইবর্ন ট্যালেন্ট নিয়ে তো আসিনি। সো আমি কী করবো, পরিশ্রম করব, ডেডিকেশন করব, হার্ডওয়ার্ক করব, ইনশাল্লাহ আমিও মেসির পর্যায়ে যাইতে পারবো। আচ্ছা, সো এই হচ্ছে যে আমাদের এই হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে আমাদের মেরোজয়েডগুলো আছে, এই মেরোজয়েটের মধ্যে কিছু মেরোজয়েট রূপান্তরিত হয়, কিছু মেরোজয়েট কি হয়, কিছু মেরোজয়েট রূপান্তরিত হয়। এই যে কিছু মেরোজয়েট আছে তারা রূপান্তরিত হয়ে কিসে কনভার্ট হয়, রূপান্তরিত হয়ে তৈরি হয় গ্যামেটোসাইটে। আমিও চাই যে তোমরা আমার স্টুডেন্ট যারা আছো, নিজেদের যারা মেধাবী ভাবো না, তোমরা রোনালদোতে কনভার্ট হও। দ্যাট মিনস হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ে কনভার্ট হও, যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে, তোমার থেকে বেশি কেউ যেন পরিশ্রম না করে। মানে এইটা যেন নিশ্চিত থাকে যে পৃথিবীতে তোমার থেকে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, বাট পৃথিবীতে তোমার থেকে পরিশ্রমী স্টুডেন্ট নেই, পৃথিবীতে তোমার থেকে পরিশ্রমী কোনো স্টুডেন্ট নেই, সবচেয়ে পরিশ্রমী তুমি। ইউ আর দ্য মোস্ট ডেডিকেটেড সোল, ইউ আর দ্য মোস্ট হার্ডওয়ার্কিং সোল, ইউ আর নট দ্য মোস্ট ট্যালেন্টেড। সো হার্ডওয়ার্ক করো, তোমার ট্যালেন্ট এমনি অর্জন হয়ে যাবে। সো হার্ডওয়ার্কিং সোল হও তোমরা, আমি এটা চাইছি তোমরা ট্যালেন্টেড একদম হচ্ছে, তোমরা অনেক মেধাবী। পরিশ্রম ছাড়া কোনো দাম নেই, মেধাবী হওয়া লাগবে, পরিশ্রমও করা লাগবে, এবং পরিশ্রম যখন করবে তখন তুমি আলটিমেটলি মেধাবী হয়ে যাবে। অনেক সময় দেখো না কলেজে সি সেকশন, ডি সেকশন থেকে একটা ছেলে হঠাৎ করে এ সেকশনে সে ফার্স্ট হয়ে যায়, কারণ কি, সি ওয়াজ এ হার্ডওয়ার্কিং সোল। আগে হয়তো এই ছেলেটা খারাপ রেজাল্ট করতো, এখন সে ফার্স্ট হয়ে গেছে, কেন, হার্ডওয়ার্ক করলেই কিন্তু মেধাটা বিল্ড হয়। মেধা মানে কি, মেধা মানে আমাদের মস্তিষ্কের সিনাপসিস। সো হার্ডওয়ার্কিং সোল হও সবাই, এটা সকলের কাছে অনুরোধ থাকবে। তো এই যে আমাদের কিছু মেরোজয়েট রূপান্তরিত গ্যামেটোসাইটে রূপান্তর হয়, কিছুকে আমরা বলি পুংগ্যামেটোসাইট আর কিছুকে আমরা বলি স্ত্রীগ্যামেটোসাইট। তো পুংগ্যামেটোসাইটটা আকারে ছোট হয়, এজন্য আমরা একে বলতে পারি কি, মাইক্রোগ্যামেটোসাইট। স্ত্রীগ্যামেটোসাইটটা আকারে বড় হয়, তাকে আমরা কি বলতে পারি, ম্যাক্রোগ্যামেটোসাইট। পুংগ্যামেটোসাইটটা আকারে বড় হবে, আকারে ছোট হবে, আকারে ছোট, নিউক্লিয়াসটা বড় হবে। সাইটোপ্লাজম যেটা আছে, এই সাইটোপ্লাজমটা কম হবে, সাইটোপ্লাজমটা কি হবে, সাইটোপ্লাজমটা কম হবে। আর এদিকে যেটা আছে আমাদের, এই যে এটা মুছে ফেলি, আমাদের এটা লাগবে না, এদিকে যেটা আছে সেটা আমাদের আকারে বড় কিন্তু নিউক্লিয়াস ছোট, আকারে বড় বাট নিউক্লিয়াস ছোট, বাট এর সাইটোপ্লাজমটা অনেক ঘন হয়, ঘন সাইটোপ্লাজম। এই ঘন সাইটোপ্লাজম হওয়ার কারণে এটার যে বর্ণ, এটারটা হচ্ছে বর্ণটা হয় গাঢ় বেগুনি বর্ণ, এটার বর্ণটা কেমন হয়, গাঢ় বেগুনি বর্ণ। আর এটার যে বর্ণ, এটার বর্ণ হয় হচ্ছে ধূসর বেগুনি বর্ণ, এটার বর্ণ কি হয়, ধূসর বেগুনি, কারণ এটা আকারে ছোট, নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম পাতলা। এটা আকারে বড়, নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজম ঘন। এই যে গ্যামেটোসাইটগুলা, এই গ্যামেটোসাইটগুলা মানুষের রক্তে কতদিন বাঁচে, এই গ্যামেটোসাইটগুলা মানুষের রক্তে কতদিন বাঁচে, এটা যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে আমাদের দুইটা ভাগ আসছে।
একটা হচ্ছে আমাদের যে সম্মানিত প্লাজমোডিয়াম ভিভেক্স আঙ্কেল, এই প্লাজমোডিয়াম ভিভেক্স আঙ্কেলের যে গ্যামেটোসাইট এটা বাঁচে আমাদের 7 দিন সর্বোচ্চ। আর আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যে আঙ্কেল আছে, এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আঙ্কেলেরটা বাঁচে ফ্যালসিপেরাম আঙ্কেলেরটা বাঁচে প্রায় 30 থেকে 60 দিন, এমনকি দেখা যায় 120 দিনও বাঁচতে পারে এই ফ্যালসিপেরাম আঙ্কেলেরটা। ঠিক আছে, তাহলে আমাদের প্লাজমোডিয়াম ভিভেক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আঙ্কেলের গ্যামেটোসাইট দুইটা বাঁচে কতদিন? ভিভেক্স আঙ্কেলেরটা বাঁচে 7 দিন আর ফ্যালসিপেরাম আঙ্কেলেরটা বাঁচে 30 থেকে 60 দিন। এখন হচ্ছে এই যে মশকি যখন আমাকে কামড় দিবে, ধরো একটা মশকি, এই যে আমি ম্যালেরিয়া আক্রান্ত, আই এম এ ম্যালেরিয়া আক্রান্ত ড্যান্সার, ঠিক আছে, আমি হচ্ছে ম্যালেরিয়া আক্রান্ত, বিছনায় শুয়ে আছি, একদম অজ্ঞান অবস্থা আমার, আমি তো কাচ্চিত হয়ে আছি। এখন আমাকে কে কামড় দিল আর কে হচ্ছে যে আদর করলো, আমি তো বুঝার কোনো ক্ষমতা নেই, আমি তো শেষ একদম, আমার জীবন যৌবন একদম অবস্থা খারাপ। তো এখন একটা ম্যালেরিয়া আসবে, ম্যালেরিয়া মশকি আমাকে দেখে সে খুব স্যাড যে না ছেলেটার কি অবস্থা, বিছানায় পড়ে আছে, যাই ওর উপর একটু বৈশা দেখে আসি ওর কি অবস্থা, ওর টেম্পারেচারটা কেমন দেখে আসি দেহের। এবং তখন কি করে, এই ম্যালেরিয়া মশকি আমাকে কামড় দেয়। সো আমি ম্যালেরিয়া আক্রান্ত, সো ম্যালেরিয়া মশকি আমাকে কামড় দিল। এই যে ম্যালেরিয়া মশকি আমাকে কামড় দিবে, এই ম্যালেরিয়া মশকি এখন যখন আমার রক্ত খাবে, রক্ত খাওয়ার সময়, তো এ হচ্ছে ভালো ম্যালেরিয়া মশকি, ধরো এর লালায় কোনো স্পোরোজয়েট নাই, এই লালায় কিচ্ছু নাই, স্পোরোজয়েট নাই, কিচ্ছু নেই, একদম ভালো আমার আসতে দেখার জন্য, এবং দেখতে পাচ্ছে আমি অনেক গরম, ওদের তো কি লাগবে, মশকি কেন আমাকে কামড় দেয়? মশকি কামড় দেওয়ার কারণ কি? আমার মশকির 3টা জিনিস দরকার। মশকির কয়টা জিনিস দরকার? মশকি রক্ত থেকে 3টা জিনিস পায়। 1 নম্বরে হচ্ছে আয়রন পায়, লৌহ পায় রক্ত থেকে, 2 নম্বরে হচ্ছে তারা প্রোটিন পায়, 3 নম্বরে হচ্ছে তারা তাপমাত্রা পায়। এই 3টা জিনিস তাদের জনন কাজের জন্য বা ডিম তৈরির জন্য, এদের এই 3টা জিনিস তাদের জনন ও ওভাম তৈরির জন্য প্রয়োজন। ঠিক আছে, সো এই 3টা তাদের জনন এবং ওভাম তৈরির জন্য প্রয়োজন। সো এই 3টা রক্ত থেকে পাবে। আমি গরম, তার মানে আমার রক্ত আরো ভালো, তার জন্য একদম এসে আমাকে কামড় দিবে। সো কামড় দেওয়ার সময় ম্যালেরিয়া মশক আমাদের রক্ত চুষে খাবে। রক্ত চুষে যখন খাবে তখন আমাদের রক্তের মধ্যে কি কি ভাসতেছে? রক্তের মধ্যে আমাদের, ধরো আমি ম্যালেরিয়া আক্রান্ত, তার মানে কি শুধু আমার এরিথ্রোসাইটিক সাইজোগনি এই লাস্ট ফেজ থাকবে, শুধু গ্যামেটোসাইট থাকবে আমার রক্তে? না, আমার রক্তে হয়তো একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটতেছে, সেখানে আমার এক জায়গায় হয়তো ট্রফোজয়েট আছে, এক জায়গায় হয়তো সার্ফনাস দানা দেখা যাচ্ছে, এক জায়গায় হয়তো সাইজন্ট আছে। কারণ কি, এটা তো একটা চলে না, আমরা তো একটা চক্র দেখাইছি, কিন্তু এখানে কি আমাদের অনেকগুলা স্পোরোজয়েট আক্রমণ করে, তার মানে আমার একটা মেরোজয়েট তৈরি হয়, আমার অনেকগুলা মেরোজয়েট তৈরি হয়। সো তারা যখন আমাকে কামড় দিবে তখন কিন্তু তারা আমার এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনির যে বিভিন্ন দশা চলতেছে রক্তের মধ্যে, এই বিভিন্ন দশা সে আমার নিয়ে নিবে, কিন্তু সবগুলা কি সে ব্যবহার করতে পারবে না। সে রক্ত খাওয়ার সময় সব দশা নেয়, কিন্তু ব্যবহার করে কাকে? শুধু গ্যামেটোসাইট, বাকিগুলো তার এনজাইম দিয়ে নষ্ট হয়ে যায়। মশকি রক্ত খাওয়ার সময় সকল ধাপের এরিথ্রোসাইটিক সময় সকল ধাপের অংশ গ্রহণ করে কিন্তু টিকে থাকে, ভেতরে গিয়ে টিকে থাকে কোনটা? গ্যামেটোসাইট। ভেতরে গিয়ে টিকে থাকে কে? গ্যামেটোসাইট। এবং এটার জন্য এই যে ম্যালেরিয়া মশকি, দ্যাট মিনস হচ্ছে ম্যালেরিয়া বহনকারী মশকি কোনটা? আমার অ্যানোফিলিস। এই অ্যানোফিলিস মশকির পাকস্থলিতে গিয়ে কিন্তু এই গ্যামেটোসাইটগুলো বাঁচবে, অন্য কারো পাকস্থলিতে গিয়ে কিন্তু এই গ্যামেটোসাইট বাঁচবে না। কেন বাঁচবে না? কারণ হচ্ছে অন্যদের পাকস্থলিতে যে এনজাইম থাকে, অন্যদের ক্রপে যে এনজাইম থাকে, সে এনজাইম কি করবে? সে এনজাইম এই যে আমাদের গ্যামেটোসাইট থেকে শুরু করে যা আছে সবগুলোকে মেরে ফেলবে। গ্যামেটোসাইট থেকে শুরু করে যা আছে সবগুলোকে কি করবে? সবগুলোকে মেরে ফেলবে। সো যদি মেরেই ফেলে, আমাদের লাইভে মানুষ কমতেছে কেন? 36 জন, আচ্ছা যাই হোক, তো আমার যদি মেরেই ফেলে আমার গ্যামেটোসাইটটাকে, সো তাহলে তো অন্য কোনো মশকির দেহে ম্যালেরিয়া জীবাণু ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। শুধু অ্যানোফিলিস মশকি এই স্পোরো গ্যামেটোসাইটকে খুব ভালোবাসে। সো দ্যাটস ওয়াই কি হবে না, দ্যাটস ওয়াই গ্যামেটোসাইটটা টিকে থাকবে, গ্যামেটোসাইট ধ্বংস হবে না, গ্যামেটোসাইট ভালো থাকবে। এখন হচ্ছে ধরো এই একটা মশকি কামড় দিল আমাকে, ধরো একটা অ্যানোফিলিস মশকি কামড় দিলে সে এই যে ভাইভেক্স আছে, ভাইভেক্সের কয়টা গ্যামেটোসাইট নিতে পারবে?
আর ফ্যালসিপেরামের কয়টা গ্যামেটোসাইট নিতে পারবে? একটা ম্যালেরিয়া মশকে আমাকে কামড় দিল, কামড় দিলে সে প্লাজমোডিয়াম ভাইভেক্সের কয়টা গ্যামেটোসাইট নিতে পারবে, আর এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের কয়টা গ্যামেটোসাইট নিতে পারবে। সো প্লাজমোডিয়াম ভাইভেক্স দেখো কয় ওয়ার্ড বিশিষ্ট, 1 2 3 4 5, তার মানে হচ্ছে 5টা ওয়ার্ড বিশিষ্ট, দ্যাটস ওয়াই 5 থেকে একটা বেশি, মোট 6টা গ্যামেটোসাইট নিতে পারবে। তো ম্যালেরিয়া মশকি যখন আমাকে কামড় দিবে সে যদি প্লাজমোডিয়াম ভাইভেক্সের গ্যামেটোসাইট পায়, কয়টা গ্যামেটোসাইট নেবে? 6টা। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের গ্যামেটোসাইট যদি সে পায়, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের গ্যামেটোসাইট সে গুনবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সংখ্যা করে 1 2 3 4 5 6 7 8 9 10। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম 10 ওয়াট বিশিষ্ট, 10 থেকে এখানে একটা বেশি নিছিল, এখানে 2টা বেশি নিবে, তার মানে কয়টা নিচ্ছে? 12টা নিচ্ছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রাখার জন্য বললাম যে আমাদের এখানে 5 ওয়াট বিশিষ্ট, দ্যাটস একটা বেশি 6টা, এখানে 10 ওয়াট বিশিষ্ট 2টা বেশি, 12টা গ্যামেটোসাইট নিচ্ছে। তার মানে প্লাজমোডিয়াম ভাইভেক্স যখন আমাকে একবার আমার মশকি যখন কামড় দেয়, প্লাজমোডিয়াম ভাইভেক্সের কয়টা নিয়ে যায়? 6টা। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের কয়টা গ্যামেটোসাইট নিয়ে যায়? 12টা। কারণ কি? কারণ প্লাজমোডিয়াম ভাইভেক্সের গ্যামেটোসাইটগুলো আকার বড় হয়, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের গ্যামেটোসাইটগুলো আকার ছোট হয়, ছোট জিনিস বেশি নেওয়া যায়। ধরো তুমি বাজারে আলু কিনতে গেছো, ছেলেরা যারা আলু কিনতে যায়, আলু কিনতে গেলে তুমি যদি ছোট আলু কিনো, সেই ছোট আলু কিনলে কি হবে? অনেকগুলো হবে। আর যদি বড় আলু কিনো তাহলে কি হবে? আলুর সংখ্যা কম হবে, লাইক দ্যাট। ঠিক আছে? সো এই ব্যাপারটা ক্লিয়ার? এখানে যতটুকু বলছি কথাবার্তা, এটা হচ্ছে মশকি। মশকি যে আছে বা মশা কোন পর্বের প্রাণী? অবশ্যই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আমরা তো ঘাসফড়িং পড়ি নাই, ঘাসফড়িং যারা পড়ছো তারা জানো যে আমাদের এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী রয়েছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর প্রস্টিকনালীটা একটু অন্যরকমের। এখানে একটা ক্রপ নামে জায়গা আছে, ক্রপ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটা স্ফীত অংশ, এটা পাকস্থলী না ঘাসফড়িংয়ের, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের অগ্রপৌষ্টিকনালী। ঘাসফড়িংয়ের মধ্যে বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে 3টা পৌষ্টিকনালী দেখা যায়, তার মধ্যে একটা অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্রপৌষ্টিকনালীর মধ্যে এরকম একটা স্ফীত জায়গা থাকে যাকে আমরা বলি ক্রপ বলি। সো এই যে ভেতরের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ক্রপ, এর বাইরের জায়গাটা ক্রপের বহির প্রাচীর বা ক্রপের বাইরের অংশ। তো এই জায়গায় কিছু প্রক্রিয়া ঘটবে, এই জায়গায় কিছু প্রক্রিয়া ঘটবে, এই জায়গায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটবে, নিষেক হবে। সো এই জায়গায় শুক্রাণু ডিম্বাণুর মিলন এবং নিষেক হবে বলে এই জায়গাটাকে আমরা বলি গ্যামেটোগনি। জায়গাটা আমরা কি বলি? গ্যামেটোগনি। আর এই জায়গায় এই নিষিক্ত যে জাইগোট রয়েছে, দ্যাট মিনস টু এন স্পোর, সেই স্পোর থেকে আমাদের স্পোরোজয়েট তৈরি হবে। সো এই জায়গায় যে চক্রটা করবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্পোরোগনি। তাহলে এই জায়গায় গ্যামেটোগনি এবং এই জায়গায় স্পোরোগনি। এটা কোথায় ঘটছে? মশকির ভেতরে ঘটছে। সো মশকির ভেতর যেহেতু আমাদের গ্যামেটোগনি এবং স্পোরোগনি ঘটে, দুইটাই যৌন জনন প্রক্রিয়া, দুইটাই কি প্রক্রিয়া? সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রক্রিয়া। এখন আমি আমার স্টুডেন্ট লাইফে ভাবতাম যে স্যার এখানে তো মশকির যৌন জনন হয় না, তাহলে এখানে কেন বলে যেটা একটা যৌন জনন প্রক্রিয়া, বা কেন আমরা বলতেছি মশকির ভেতর যৌন জনন ঘটে বলে এই প্যারাসাইটটার আমাদের হচ্ছে মেইন হোস্ট হচ্ছে মশকি? কারণ হচ্ছে প্যারাসাইটের যৌন জনন ঘটে, মশকির না। কিন্তু এই যে আমাদের গ্যামেটোসাইট নিল, পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট, এগুলো কার জিনিস? এগুলো প্যারাসাইটের জিনিস। এগুলো কার জিনিস? প্যারাসাইট বা পরজীবীর জিনিস। তো এখানে যে যৌন জননটা ঘটবে এটা কার ঘটবে? প্যারাসাইটের গ্যামেটোসাইট, পুং গ্যামেটোসাইট আর স্ত্রী গ্যামেটোসাইটের। ঠিক আছে? আচ্ছা, সো এখন মশকি আমার রক্ত খাচ্ছে, ঠিক আছে, টুক 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 রক্ত খাইলো, রক্ত চুষে চুষে যে খাচ্ছে, খাওয়ার সময় ধরো আমি ম্যালেরিয়া আক্রান্ত মানুষ, তো আমার হচ্ছে ম্যালেরিয়া হয়েছে, মশকি কামড় দিল। এখন মশকি কামড় দিলে আমার কি হবে? এই রক্তটা উপরে যাবে, রক্ত উপরে গেলে সে তো গ্যামেটোসাইট নিবে, সেখানে পুং এবং স্ত্রী গ্যামেটোসাইট দুইটাই থাকবে, একটা পুং গ্যামেটো একটা স্ত্রী গ্যামেটোসাইট হইলে হলো। সো এই ধরো আমাদের এই পুং গ্যামেটোসাইটটা প্রবেশ করলো, এই পুং গ্যামেটোসাইটটা আমাদের আকারে ছোট হয় কিন্তু নিউক্লিয়াসটা বড় থাকে। পুং গ্যামেটোসাইট আকারে ছোট এবং নিউক্লিয়াস বড় থাকে, দ্যাট মিনস এটা কি আমাদের এই বাচ্চাটার নাম হচ্ছে পুং গ্যামেটোসাইট, এর নাম কি? পুং গ্যামেটোসাইট। এই যে পুং গ্যামেটোসাইট রয়েছে, এই পুং গ্যামেটোসাইটটা বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় কনভার্ট হয়। কি হয়? বহু নিউক্লিয়াস, মানে খালি ওদের খালি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় যাওয়ার যে একটা ভাব বা একটা ইচ্ছা, এই কি হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় কনভার্ট হয়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, প্রতি মাথায় একটা করে নিউক্লিয়াস চলে যায়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় চলে যায়। এই যে আমাদের কি, তাহলে এখানে কয়টা নিউক্লিয়াস আছে? এখানে একটা বহু নিউক্লিয়াস রয়েছে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে আমাদের এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পাওয়া গেল, এইটা যে গ্যামিট, ইট দিস মিন্স পুং গ্যামেটোসাইট।
পুং গ্যামেটোসাইট মানে অবশ্যই এটা N, তাহলে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পাওয়া যাবে, তার মানে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই যে আমাদের বহু নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এই যে একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এটা কোন প্রক্রিয়ায় হবে? অবশ্যই মাইটোসিস প্রক্রিয়া হবে। এরপর এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার চারপাশে সাইটোপ্লাজম জমতে থাকবে, ঠিক আছে? সাইটোপ্লাজম জমতে থাকবে, সাইটোপ্লাজমের সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে? সাইটোপ্লাজম বেড়ে কি হবে? এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ ক্রিয়েট হবে। কি তৈরি হবে? এটা আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি হবে। এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলো তৈরি হবে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপের মধ্যে মানে সাইটোপ্লাজমের মধ্যে একটা নিউক্লিয়াস তো থাকবে, কিন্তু এরকম অভিক্ষেপ মানে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ হবে, যে চারপাশে সাইটোপ্লাজম জমতে জমতে সাইটোপ্লাজমগুলো এদিকে বেড়ে গেল, 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 এদিকে বেড়ে গেল। এই যে বাড়াবাড়ি, এটাকে আমরা কি বলি? এই বাড়াবাড়িকে আমরা বলি সাইটোপ্লাজমের অভিক্ষেপ। এই যে সাইটোপ্লাজমের অভিক্ষেপ আছে, এখান থেকে তাপমাত্রার দরুন, এই যে আমাদের ক্রপের ভেতর তাপমাত্রা একটু বেশি থাকে, এই তাপমাত্রার দরুন এই যে জায়গাগুলো আছে ওরা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরকম তৈরি করবে। দেখা যায় এখানে ধরো 10টা ছিল, 10টা থেকে এখানে একটা দেখানো হচ্ছে, এরকম ভেঙে গেছে। এই জায়গাটাকে আমরা কি বলি? এখানে কি ঘটেছে? এখানে আমাদের সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ ঘটে। এবং এই যে একটা ভেঙে যাওয়া অংশ তৈরি হলো বা এরকম একটা চিকন অংশ তৈরি হলো, এটাকে আমরা বলি শুক্রাণু। শুক্রাণু, ঠিক আছে? শুক্রাণু বলি। তো শুক্রাণুটাও কি আমার? এর হচ্ছে N, দ্যাট মিনস ইটস হ্যাপ্লয়েড। তাহলে দেখো আমাদের এই পুং গ্যামেটোসাইট, তার থেকে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, তারপর তার চারপাশে সাইটোপ্লাজম জমতে আসে। সাইটোপ্লাজম জমার পর সাইটোপ্লাজমগুলো এদিক ওদিক চলে আসে। এই যে সাইটোপ্লাজমগুলো এদিক ওদিক চলে আসে, এই চলে আসাকে আমরা কি বলি? এই চলে আসাকে আমরা বলি সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ বলি। না, এটাকে আমরা সাইজন বলি না। এখানে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পাওয়া যায়, একে আমরা সাইজন বলি না। আমরা একে কোনো নাম দেই না বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, কারণ এটা যদি সাইজন হতো তাহলে তো এই চক্রটাকে আমরা সাইজোগনি বলা রাখতো। সো আমি একে সাইজোগনি বলতে চাই না, দ্যাটস আমরা সাইজন বলি না। এইটাকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা বলা যায়। থিওরিটিক্যালি তুমি হয়তো সাইজন বা অন্য কোনো নাম দিতে পারো, বাট এইখানে আমাদের কোনো নাম দেওয়া হয় নাই। ঠিক আছে? তো এই যে আমাদের সাইটোপ্লাজমে অভিক্ষেপ হচ্ছে, আমরা কি বলছি? সাইটোপ্লাজমে যে অভিক্ষেপ হবে এবং এই অভিক্ষেপ থেকে আমাদের এই যে শুক্রাণু তৈরি হবে, এটা কিসের দরুন হবে? এই সাইটোপ্লাজম অভিক্ষেপ থেকে কি তৈরি হচ্ছে? আমাদের শুক্রাণু তৈরি হচ্ছে। এটা কার কারণে হবে? যে তাপমাত্রার তারতম্যের কারণে হবে। কারণ মানবদেহে এক ধরনের টেম্পারেচার ছিল, সে এখানে এক ধরনের টেম্পারেচার। মানবদেহে তো টেম্পারেচারটা, সেটা তো আমরা বলি হচ্ছে যে উষ্ণ রক্তের প্রাণী আমরা, এখানে টেম্পারেচারটা কি উষ্ণ রক্তই হবে? টেম্পারেচারে কিছুটা পার্থক্য থাকবে। তো এই তাপমাত্রার পার্থক্যের দরুন এই যে ভেঙে যাওয়া, এটাকে আমরা বলি এক্সফ্লাজেশন। এক্সফ্লাজেশন, ঠিক আছে? আমাদের এই যে তাপমাত্রার তারতম্যের দরুন আমাদের এখানে যে ভেঙে যাচ্ছে, আমাদের এই যে সাইটোপ্লাজমে অভিক্ষেপ তৈরি হচ্ছে এবং হচ্ছে যে আমাদের ম্যালেরিয়া জীবাণুর এই যে প্রক্রিয়াটা শুক্রাণু তৈরি, আমরা এক্সফ্লাজেলেশন হবে। জেলেশন, এক্সফ্লাজেলেশন, এটা ইংরেজি যা বাংলা হতো এক্সফ্লাজেলেশন। সো এখানে কি হয়? এই যে আমাদের সাইটোপ্লাজমে অভিক্ষেপ তৈরি হয় এবং সেখান থেকে শুক্রাণু তৈরি হয়, এবং এই যে পুরা শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া, স্পার্ম তৈরির যে প্রসিডিউর, এই যে আমাদের শুক্রাণু তৈরির প্রক্রিয়া, এই যে মাইক্রোগ্যামেটোসাইট টু শুক্রাণু, ঠিক আছে? আমাদের এপাশে লিখি মাইক্রোগ্যামেটোসাইট থেকে হচ্ছে এই যে শুক্রাণু তৈরি হচ্ছে, এই প্রসিডিউরটাকে আমরা কি বলি? এই প্রসিডিউরটাকে আমরা বলি হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই প্রসিডিউরটাকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস, তার মানে স্পার্ম তৈরির প্রক্রিয়া। এখন সে তো শুধু পুং গ্যামেট নিবে না, নিলে স্ত্রী গ্যামেটও নিবে। তো এখানে আমাদের ধরো প্রবেশ করলো, হেয়ার ইট ইন্টার্স স্ত্রী গ্যামেট। এটাকে কি বলবো? পুং গ্যামিটো, স্ত্রী গ্যামিটোসাইট। স্ত্রী গ্যামেটোসাইট থেকে
একটু পর এটা একটু সচল টচল হয়ে একটু ভাবসাব নেয়, তখন আমরা তাকে কি নাম দিই? তখন আমরা নাম দিই স্ট্রিগ্যামিট। স্ট্রিগ্যামিটটা তারপর হচ্ছে যে সে এরকম হয়ে যায়, যে গোলগাল হইয়া মাথার ভেতরে এরকম একটা টুপরি নেয়। এই যে মাথার ভিতরে এরকম একটা টুপরি বা উঁচু অংশ তৈরি হলে এটা আসলে অভ্যর্থনা জানায়। কিসের অভ্যর্থনা? নিষেকের অভ্যর্থনা জানায়। এই যে নিষেকের অভ্যর্থনা যে জানাচ্ছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে নিষেক কোণ। এই যে অংশটা একে আমরা বলি নিষেক কোণ বা অভ্যর্থনা শঙ্কু। অভ্যর্থনা শঙ্কু, শঙ্কু মানে উঁচু জায়গা। আর অভ্যর্থনা শঙ্কু কেন বলা হচ্ছে? কারণ এটা অভ্যর্থনা জানাচ্ছে বা আমন্ত্রণ জানাচ্ছে। এই কমেন্ট করতেছে কেন? শুকনাণুর ইংরেজি টার্ম হচ্ছে যে স্পার্ম, স্পার্মাটোজেনেসিস, স্পার্ম তৈরির প্রসিডিউর বা শুকনাণু তৈরির প্রক্রিয়া। তো এই যে আমাদের এই উঁচু জায়গা যেটাকে বলি নিষেক কোণ বা আমরা নিষেক ইংরেজি হচ্ছে বুঝা গেলাম তো নিষেক ইংরেজি কি? শুকনাণু ডিম্বাণু মিলনকে বলা হয় নিষেক। তো এই যে নিষেক কোণ বলা হয় এটাকে, ঠিক আছে? তো এই যে আমাদের শুকনাণু ডিম্বাণু এখন কি হবে? মিলিত হবে। সো এই যে আমাদের শুকনাণু ডিম্বাণু এরা মিলিত হবে। সো এখানে আমাদের এই যে আছে আমাদের শুকনাণু, সেই শুকনাণু আসবে, এসে এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। শুকনাণু এবং ডিম্বাণু কি হলো? একে অপরের সাথে মিলিত হলো। গ্যামেটোসাইট এবং গ্যামিটের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। দেখা যায় যে গ্যামেটোসাইটটাই আরেকটু সচল হয়ে গ্যামিট তৈরি করে, এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, নিষেক ইংরেজি ফার্টিলাইজেশন, তো এটা হচ্ছে যে ফার্টিলাইজেশন কোণ বা ফার্টিলাইজেশন পয়েন্ট, ঠিক আছে? বা এটা রিসিপশন পয়েন্ট, এখানে রিসিপশন করে শুকনাণু। তো শুকনাণু ডিম্বাণুর মিলন হলো, মিলন হয়ে কি তৈরি হলো? তাহলে মিলন হয়ে তৈরি হলো, মিলন হবে কতদিনে? তার মানে জাইগট তৈরি হলো। কি তৈরি হলো? জাইগট। এই যে জিনিসটা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জাইগট বা জাইগটের বাংলা হচ্ছে উটিড, ঠিক আছে? কি তৈরি হয়? জাইগট তৈরি হয় বা যেটাকে আমরা বলতে পারি উটিড বলতে পারি, ঠিক আছে? জাইগট তৈরি হয় বা যেটাকে আমরা কি বলতে পারি? জাইগট বা আমরা কি বলতে পারি? উটিড বলতে পারি। ওটা হচ্ছে ফার্টিলাইজেশন কোণ বা রিসেপশন কোণ, ঠিক আছে? জাইগট তৈরি হয় বা যেটাকে আমরা উটিডও বলা যায়, জাইগট। এই জাইগট বা উটিড বলি। তো এই জাইগটটা কিছুক্ষণ পর সচল হয়, জাইগটটা কিছুক্ষণ একটু ঘুমায়, রেস্ট নেয়। জাইগট হয়েছে, খুব ভাবসাব তার, যে জাইগট হয়ে গেছে, এখন সে ভাবসাব নিবে, ভাবসাব নিয়ে সে হচ্ছে যে কিছুক্ষণ ওয়েট করে এবং জাইগটটা 2n হয়। এই যে জাইগটটা থাকে, এই জাইগটটা কিছুক্ষণ পর ভাবসাব নিয়ে এরকম একটা কোণাকৃতির গঠন তৈরি করে। এই যে কোণাকৃতির যে একটা গঠন তৈরি হয়, যে এরকম একটা কোণা চোক্কা অংশ থাকে, এটাকে আমরা বলি উকেনিটি। এটাকে আমরা কি বলি? উকিনেট। কি বলি? উকিনেট। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই উকিনেটটা চোক্কা আকৃতির হওয়ার জন্য কি লাভ হয়েছে? নেট, উকিনেট, কিনেট, উকিনেট মানে সি, কোনেট বলতে পারি আমরা, কোনেট বা কিনেট। তার মানে উকিনেটের মধ্যে কোণ, একটা কোণের মতো অংশ থাকে, উকিনেট। এই যে চোক্কা একটা অংশ থাকে, চোক্কা অংশ দিয়ে এই যে ক্রপের প্রাচীর আছে, এই ক্রপের প্রাচীরটাকে ভেদ করে, চোক্কা অংশ দিয়ে ক্রপের প্রাচীরকে ভেদ করে, ভেদ করে কোথায় চলে আসে? এই ক্রপের বাইরে চলে আসে। এই যে ক্রপের বাইরে চলে আসলো, বাইরে চলে আসে, সে এখন এই জায়গাটায় ধরো আশ্রয় নিল, হ্যাঁ, উকিনেট বাইরে চলে আসলো। উকিনেটটা যখন এই ক্রপের প্রাচীরটাকে ভেদ করে বাইরে চলে আসে, তারপর থেকে আমাদের আসল খেলা শুরু হয়। বহিঃপ্রাচীরে চলে আসে, অন্তঃপ্রাচীর থেকে বহিঃপ্রাচীরে চলে আসে, তারপর হচ্ছে আসল খেলা শুরু হয়। তারপর হচ্ছে যে আমাদের কি হয়, যে ও আসার পর এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সে হচ্ছে কিছুক্ষণ পর এরকম তার চারপাশে একটা আবরণ তৈরি করে, একটা দশা তৈরি করে ফেলে, যাকে আমরা বলি কি? চারপাশে যদি কখনো আবরণ থাকে, বেঁচে থাকার জন্য যদি কোনো আবরণ তৈরি হয়, এই বেঁচে থাকার জন্য আবরণকে আমরা কি বলি? এই বেঁচে থাকার জন্য আবরণকে আমরা বলি সিস্ট বলি। কোনো কিছু বেঁচে থাকার জন্য যখন আবরণ তৈরি করে তখন আমরা কি বলি? সিস্ট বলি। তখন আমরা কি বলি? সিস্ট বলি। তখন আমরা কি বলি? সিস্ট। তো এই যে আবরণ তৈরি করে একে আমরা কি বলি? সিস্ট বলি। এখন এখানে কিছু ইনফরমেশন জানতে হবে। হ্যাঁ, উটিড নাম হবে না, এটা জাইগোটি থাকবে, জাইগোটি থাকুক, উটিড হবে না। উটিড এখানে, জাইগোটি থাকবে।
জাইগোটই রাখো। জাইগট বা এটা কোনো উসাইড বলা যায়। আচ্ছা জাইগট না উসাইড, হ্যাঁ জাইগট বা উসাইড বলা যায় এটার নাম, উটিট ফিমেলে। ঠিক আছে, সো এই যে আমাদের কি হলো দেখো এখানে একটা খেলা ঘটছে, সেটা হচ্ছে এই যে আমাদের উকিনেট আছে, এই উকিনিটটা যে বহির্প্রাচীর ভেদ করে চলে আসলো, এই যে উক্রেনিটেটা এই ক্রপের অন্তঃপ্রাচীরটাকে ছেদ করছে, ছেদ করে বাইরে আসছে। উক্রেনিট অন্তঃপ্রাচীর ছেদ করছে, ছেদ করে বাইরে আসছে। এই বাইরে আসতে তার প্রায় 24 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 24 ঘন্টা। কারণ সে একটু চিকুন চাকুন মানুষ, একটু সচল হয়েছে, সে গর্ত করতেছে, গর্ত করে করে বের হবে, তার টাইম লাগে কত? 24 ঘন্টা সময় লাগে। আর এই যে উকিনিট আছে, উকিনেট থেকে এই উকিনেটটা উসিস্টে কনভার্ট হইলো, এই যে উসিস্টে কনভার্ট হইলো, এখানে প্রায় 40 ঘন্টার মতো সময় লাগে। কত ঘন্টা সময় লাগে? এখানে হচ্ছে যে 40 ঘন্টার মতো সময় লাগে। সো দেখা যায় যে আমাদের এই যে উকিনেটটা এই যে ক্রপের প্রাচীর ভেদ করে কোথায় চলে আসলো? বাইরে চলে আসলো। কত ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। এই ক্রপের প্রাচীর, এই উকিনিটটা উসিস্টে কনভার্ট হতে কতটুকু সময় লাগে? প্রায় 40 ঘন্টা সময় লাগে। উসিস্টের সংখ্যা কত থাকে আমাদের এই যে ক্রপের বাইরে? উসিস্টের সংখ্যা থাকে প্রায় 50 থেকে 500টা। 50 থেকে কয়টা? 500টা। 50 থেকে 500টা হয়। এবং উসিস্টটা আস্তে আস্তে আমাদের পরিণত হয়। উসিস্টটা আস্তে আস্তে কি হয়? পরিণত হয়। এই পরিণত উসিস্ট আর আগের উসিস্ট, পরিণত উসিস্ট কয় গুণ বড় হয়? 5 থেকে 10 গুণ বড় হয়। পরিণত উসিস্ট কয় গুণ বড় হয়? পরিণত উসিস্ট 5 থেকে 10 গুণ বড় হয়। পরিণত উসিস্টটা কয় গুণ বড় হয়? 5 থেকে 10 গুণ। সো 5 থেকে 10 গুণ বড় হয়, মানে এই উসিস্টটা আস্তে আস্তে পরিণত হবে। সে এখন রেস্টিং ফেজে আছে, রেস্টিং ফেজ থেকে সে আস্তে আস্তে বড় হবে। এই যে উসিস্ট, কয়টা উসিস্ট থাকে এই ক্রপের বাইরে? এই জায়গায় একটা দেখানো হয়েছে, কিন্তু কয়টা থাকতে পারে? 50 থেকে 500টা উসিস্ট থাকতে পারে। এবং উসিস্টে যখন পরিণত উসিস্টে কনভার্ট হয় তখন সে বড় হয় আকারে। কয়টা? সে বড় হয়ে হয় কয়টা? 5 থেকে 10 গুণ আকৃতিতে সে বড় হয়। তো উসিস্টটাও আমাদের বড় হয়, উসিস্টটাও আমাদের সচল হয়। কতটুকু লাগে? এই আমাদের হচ্ছে যে 5 থেকে 10 গুণ সে বড় হয়। এবং এখানে কতটুকু সময় লাগে এই যে উসিস্টটা পরিণত হয়? এই পরিণত হতে প্রায় 10 থেকে 20 দিন সময় লাগে। তার মানে পরিণত উসিস্ট থেকে পরিণত উসিস্টে কনভার্ট হতে কতদিন সময় লাগে? 10 থেকে 20 দিন সময় লাগে। কত গুণ বড় হয়? 5 থেকে 10 গুণ বড় হয়, বা 5 থেকে 10 গুণ বড় হয়। অনেক জায়গায় 4 থেকে 5 গুণও বলা আছে। ঠিক আছে, কিছু বই কিছু টার্ম দেওয়া আছে, কিছু বই বলা আছে 5 থেকে 10 গুণ, কিছু বই বলা আছে 4 থেকে 5 গুণ বলা আছে। তো তোমাদের আবুল হাসান স্যারের বই 4 থেকে 5 গুণ বলা, সো এই অ্যান্সারটাই বেশি সুইটেবল। ঠিক আছে, সো আবুল হাসান স্যারের বইয়ে বলা আছে 4 থেকে 5 গুণ। তো তোমরা হচ্ছে এইটাই বলবা যে 4 থেকে 5 গুণ হচ্ছে যে আমাদের বড় হয় যখন উসিস্টটা পরিণত উসিস্টে কনভার্ট হয়। সো পরিণত উসিস্টে কনভার্ট হলো, পরিণত উসিস্টে কনভার্ট হওয়ার পর তার নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। কিসের বিভাজন ঘটবে? নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। এখন চিন্তা করে দেখো, এটা ছিল আমাদের জাইগট। জাইগট মানে 2n, উকিনেট মানে 2n। এই যে আমাদের উসিস্ট মানেও 2n। আমি কোথাও বলছি যে কোথাও হচ্ছে যে এখানে কোনো বিভাজন ঘটবে বা কিছু ঘটবে, ঘটে না কিন্তু। সো উসিস্টটা ধরে নিই আমি, আমার যেহেতু জায়গা আছে আমি একটা পরিণত উসিস্ট দেখাই। ঠিক আছে, আমার যেহেতু জায়গা আছে আমি একটা পরিণত উসিস্ট দেখাই। এটা হচ্ছে আমাদের একটা পরিণত উসিস্ট। ঠিক আছে, হ্যাঁ এটা কি আমাদের? এটা একটা পরিণত উসিস্ট। এই পরিণত উসিস্টটা তারপর বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় চলে যায়। এবং এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় এটা হচ্ছে n, এটা কি n থাকে। আর এই উসিস্টটা কত? উসিস্টটা 2n। তাহলে এই যে 2n থেকে n এ কনভার্ট হলো, 2n থেকে n এ কনভার্ট হতে গেলে আমাদের কি ধাপ দরকার হয়? অবশ্যই মায়োসিস দরকার হয়। অবশ্যই কি দরকার হয়? মায়োসিস প্রয়োজন হয়। তো এই যে আমাদের রয়েছে এখানে জাইগোট তৈরির পর মায়োসিস হয়। জাইগোট তৈরির পর কি হয়? জাইগোট তৈরির পর মায়োসিস হয়। জাইগোট তৈরির পর কি হয়? জাইগোট তৈরির পর মায়োসিস হয়। যেহেতু জাইগোট তৈরির পর মায়োসিস হয়, এই জন্য এটাকে বলা হয় পোস্ট মানে পরে, জাইগোটিক, পোস্ট জাইগোটিক মায়োসিস, পোস্ট জাইগোটিক মায়োসিস বলা হয়। এখানে আমাদের কি করতেছে তাইলে?
কি বলি এই জিনিসটাকে আমরা, এটাকে বলি পোস্ট জাইগোটিক মায়োসিস। তো পোস্ট জাইগোটিক মায়োসিস আসলে কোন ধরনের প্রাণীতে হয় আমাকে কি বলতে পারবা? পোস্ট জাইগোটিক মায়োসিস কি উন্নত প্রাণীতে হয়, না উচ্চ শ্রেণীর প্রাণীতে হয়, না নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদে দেখা যায় পোস্ট জাইগোটিক মায়োসিস? কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? উচ্চ শ্রেণীর প্রাণী না নিম্ন শ্রেণীর প্রাণীতে এই পোস্ট জাইগোটিক মায়োসিসটা দেখা যায়? পোস্ট জাইগোটিক মায়োসিস উচ্চ শ্রেণীর প্রাণী না নিম্ন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? নিম্ন শ্রেণীর প্রাণীতে আমাদের পোস্ট জাইগোটিক মায়োসিস দেখা যাবে, যারা হ্যাপ্লয়েড থাকে আজীবন, জাইগোটটা ডিপ্লয়েড হয় কিন্তু প্রাণীটা হ্যাপ্লয়েড, স্পোরোজয়েড কিন্তু হ্যাপ্লয়েড, স্পোরোজয়েড হ্যাপ্লয়েড আমাদের। সো আমার হ্যাপ্লয়েড আবার যেতে হবে। সো দ্যাটস হচ্ছে যে পোস্ট জাইগোটিক মায়োসিস নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, তাহলে মায়োসিস কিন্তু আমাদের দুই জায়গায় হতে পারে, একটা জাইগোটে মায়োসিস, জাইগোট সৃষ্টির আগে মানে প্রি জাইগোটিক মায়োসিস, পোস্ট জাইগোটিক মায়োসিস। প্রি জাইগোটিক মায়োসিস কার মধ্যে দেখা যাবে? প্রি জাইগোটিক মায়োসিস দেখা যাবে উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে। পোস্ট জাইগোটিক মায়োসিস কোথায় দেখা যাবে? নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদে। কারণ মায়োসিস হওয়ার একটা শর্ত আছে, মায়োসিস হইতে হলে কি হইতে হবে? মায়োসিস হতে হলে ডিপ্লয়েড সেল থাকতে হবে, হ্যাপ্লয়েড সেলে কখনোই মায়োসিস ঘটবে না। সো যেসব প্রাণী নিজেরা হ্যাপ্লয়েড, তাদের সব কিছু হ্যাপ্লয়েড, তারা কি করবে? অনেক কষ্টে টষ্টে ডিপ্লয়েডে যাবে, তারপর সে মায়োসিস ঘটবে। এবং একটা প্রাণীর মধ্যে অবশ্যই মায়োসিস মাইটোসিস দুইটা একসাথে ঘটবে, দুইটা হবে, দ্যাট মিনস একটা যৌনক্রম থাকবে। আচ্ছা, যৌনক্রম নিয়ে আসতেছে আমরা একটু পর। তো তাহলে এই যে আমাদের এখানে কি হলো? বহু নিউক্লিয়াস তৈরি হলো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। জুলজির জন্য মাজেদা বেগম ম্যাডামের বই কি বেস্ট নাকি? দেখো, জুলজির মাজেদা বেগম ম্যাডামের বই আলিম স্যারের বইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দুইটা বই আমার মনে হয় যে কপি পেস্ট করে বা আদান প্রদান করে বানাইছে। তো মাজেদা বেগম ম্যাডামের বইটা হচ্ছে একটু গুছানো, সুন্দর ভাষায়, সহজ ভাষায় লেখা। আলিম স্যারের বই একটু কঠিন ভাষায় লেখা, কিছু কিছু টপিকস। মাজেদা বেগম ম্যাডামের বই দেখলাম সহজ ভাষায় ফ্লো চার্ট করে টোরে দেওয়া আছে। সো এটা ভালো একটা বই, খুবই ভালো একটা বই। তো আজমল তো পড়তে হবে এই সাথে, কিন্তু মাজেদা বেগম বইয়ের করছে কি আজমলের ইনফরমেশনে দিছে, আলিমের ইনফরমেশনে দিছে, সব মিলায় ব্লেন্ড করে উনি বানাইছে একটা। তারিকুল ইসলাম সাকিবের হিজিবিজি লাগে খালি। এই তারিকুল, তুমি কি ঘুমাও না? তোমার যে হিজিবিজি লাগতেছে। আচ্ছা, তো এটা কি আমাদের দশা বলি, এটাকে আমি একটা বহু নিউক্লিয়াস। এই চক্র হিজিবিজি লাগার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, সমস্যা নেই, আবার হচ্ছে আমরা রিক্যাপ করব। বহু নিউক্লিয়াস বিশিষ্ট, বাচ্চাদের একটা জিনিস। তারপর হচ্ছে এই যে আমাদের সাইটোপ্লাজম, এই নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের চারপাশে আমাদের সাইটোপ্লাজম জমা হবে। সো নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হচ্ছে। হ্যাঁ, হিউম্যান বডিতে তো প্রিজাইগোটিক মায়োসিস হয়। তো এই চারপাশে আমাদের সাইটোপ্লাজম জমা হচ্ছে। ঠিক আছে, আমরা এই ছবিটাকে একটু বড় করি, তাহলে আমাদের সামনের জিনিসগুলো আঁকতে সুবিধা হবে। তো এই যে আমাদের জাইগোটের মধ্যে হচ্ছে সাইটোপ্লাজম জমা হচ্ছে, তার মানে কি আমাদের চারপাশে কি জমা হচ্ছে? চারপাশে আমাদের সাইটোপ্লাজম জমা হচ্ছে। এই যে সাইটোপ্লাজম জমা হচ্ছে, এই সাইটোপ্লাজমগুলো একটু পর কি হয়? এরকম কোণাকৃতি লাভ করে। তো দেখা যায় আমাদের এরকম বড় একটা কোষ তৈরি হয়, এই বড় কোষে এরকম করে হচ্ছে আমাদের স্পোরোজয়েডগুলো থাকে। এই যে আমাদের মাকু আকৃতির যে দশাটা তৈরি হয়, এই মাকু আকৃতির দশাটাকে আমরা কি বলি? স্পোরোজয়েড বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা স্পোরোজয়েড বলি। এটাকে আমরা কি বলি? স্পোরোজয়েড বলি। ঠিক আছে, এই স্পোরোজয়েডগুলা কিছুক্ষণ পর মানে হচ্ছে এই যে এটা, তারপর বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ হয়ে এই স্পোরোজয়েডগুলা বের হয়ে যায়, এটা ফেটে যায়, ফেটে গিয়ে এই স্পোরোজয়েডগুলো বের হয়ে কোথায় চলে আসে? লালা গ্রন্থিতে চলে আসে। কোথায় চলে আসে? এই যে মশকের লালা গ্রন্থি, এই জায়গাটা হচ্ছে মশকের লালা গ্রন্থি। সো মশকের লালা গ্রন্থিতে চলে আসে। এবং এই যে আমাদের এটাকে কি বলি আমরা? উসিসটা বিদীর্ণ হয়। কারণ কি আমাদের ফার্স্ট থেকেই তো উসিস্ট ছিল, এই উসিস্ট বিদীর্ণ হয়। আবার বুঝাচ্ছি একবার, আবার চলে গেছে, আবার কি চলে গেছে না আছে? ক্লাস কি আছে না চলে গেছে?
ফ্রাইডেতে তো জ্বালায় কেন সব কিছু বুঝি না। ক্লাস কি আসে না চলে গেছে? এই যে আমাদের মাকু আচ্ছা আছে। আচ্ছা তো তাহলে খেয়াল করো আমাদের কি ঘটছে প্রথম থেকে, আবার একটু বলি পুরো জিনিসটা আবার একটু রিক্যাপ করি। প্রথমে মশকি আমাকে কামড় দিছে, আমি ম্যালেরিয়া আক্রান্ত, মশকি আমাকে কামড় দিছে। কামড় দিয়ে তারা কি করলো, আমার থেকে পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট নিল। পুং গ্যামেটোসাইট বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় যায়, তার চারপাশে সাইটোপ্লাজম জমা হয়, সাইটোপ্লাজমে অভিক্ষেপ ঘটে, ঘটার পর আমার এই শুক্রাণুটা বের হয়। তাহলে এটাকে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, শুক্রাণু তৈরি হয়েছে। শুক্রাণু তৈরির প্রক্রিয়া, শুক্রাণু ইংরেজি হচ্ছে স্পার্ম। সো স্পার্ম প্রডিউস হওয়ার যে প্রক্রিয়া, স্পার্ম প্রডিউস হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি স্পারমাটোজেনেসিস। এই যে আমাদের স্পার্ম বা শুক্রাণু তৈরি হলো, এই প্রক্রিয়াটাকে কি বলি আমরা? স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস, স্পার্ম তৈরি হলো। তারপরে স্ত্রী গ্যামেটোসাইট একটু সচল হয়ে স্ত্রী গ্যামেট তৈরি হলো। স্ত্রী গ্যামেটের পর সেটা একটা এরকম অভ্যর্থনা শঙ্কু বিশিষ্ট বা রিসেপশন কোণ বা ফার্টিলাইজেশন কোণ প্রডিউস করে। এই ফার্টিলাইজেশন কোণ কাকে ডাকবে? শুক্রাণু ডাকবে, আয় আয় আয়। তো শুক্রাণু এই ফার্টিলাইজেশন কোণে আসলো, ফার্টিলাইজেশন হলো, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগট তৈরি হলো। শুক্রাণু ছিল হ্যাপ্লয়েড, ডিম্বাণু ছিল হ্যাপ্লয়েড, তৈরি হলো জাইগট। তাহলে এই যে ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া, ডিম্বাণু মানে ওভাম, ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? উজেনেসিস। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস। ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? উজেনেসিস। এবং এই যে দুইটা একসাথে আমরা কি বলি? দুইটাকে একসাথে বলি আমরা গ্যামিটোগনি। এই দুইটাকে একসাথে আমরা কি বলি? এই দুইটাকে আমরা একসাথে বলি গ্যামিটোগনি। গ্যামিটোগনির ভেতর এক পাশে কি ঘটবে? এক পাশে ঘটতেছে আমাদের স্পারমাটোজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, স্পার্মা মানে স্পার্ম তৈরি করা, আর এখানে কি? এখানে হচ্ছে উজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, উ কথাটা আসছে কোথা থেকে? ওভাম থেকে আসছে। স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস মিলে আমরা প্রক্রিয়াটার নাম কি বলি? প্রক্রিয়াটার নাম বলি আমরা গ্যামেটোগনি বলি। ঠিক আছে? তো এই যে প্রক্রিয়া বা এই প্রসেসটার নাম হচ্ছে আমাদের গ্যামেটোগনি। হলো এই যে গ্যামেটোগনির পর আমাদের জাইগোট তৈরি হলো। যে জাইগোটটা তৈরি হয় সেই জাইগোটটা হচ্ছে 2n। সেই জাইগোটটা একটু পর চিন্তা করলো যে বসে টসে আছি, আর কত বসে থাকবো, একটু সচল হয়। জাইগোটটা যখন সচল ফর্মে কনভার্ট হয় তখন তাকে আমরা বলি উকিনেট। তার মানে উকিনেটটা কি? সচল জাইগোট, এবং সচল এবং কোণাকৃতির জাইগোট, যের মধ্যে কি থাকে? এটা একটু কোণা হয়। এটা কি হয়? এটা একটু কোণা হয়। এই যে কোণাকৃতি জাইগোট তৈরি এ কি করে? খোঁচাইতে থাকে। এই যে আমাদের ক্রপের অন্তর্প্রাচীর আছে খোঁচায় 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 বের হয়। এই বের হইতে এই যে উকিনিটটা যে ক্রপের প্রাচীর থেকে বের হইলো, বের হয়ে যে বহির প্রাচীরে আসলো, এই সময় লাগে যে 24 ঘন্টা। বের হয়ে এখন কি করবে? এখন তো ও এই ক্রপের প্রাচীরে নাচানাচি সাঁতার কাটতে পারতো না। ও কি করে? এই ক্রপের প্রাচীরে আটকায় থাকে। এই যে আঠালো রসক্ষরণ করে তার থেকে ক্রপের প্রাচীরে আটকে থাকে। ক্রপের প্রাচীরে আটকে থেকে সে চিন্তা করলো যে এখানে বিপজ্জনক পরিবেশ, এই বিপজ্জনক পরিবেশে আমি বাঁচতে পারবো না, পৃথিবীর এই বিপজ্জনক পরিবেশ আমাকে বাঁচতে দিবে না। এই যে সে বললো যে পৃথিবীর বিপজ্জনক পরিবেশ আমাকে বাঁচতে দিবে না, এই বাঁচতে না দেওয়ার দুঃখে সে কি করলো? সে তার প্রতিরক্ষা আবরণ তৈরি করলো। সিস্ট মানে আবরণ। বেঁচে থাকার জন্য প্রতিকূল পরিবেশে যে আবরণ তৈরি করে তাকে সিস্ট বলা হয়। তো এই যে আবরণ তৈরি করে তাকে বলে উসিস্ট। এই যে সে বেঁচে থাকার জন্য যে প্রচেষ্টা চালাইলো, এই যে আবরণ তৈরি করলো, এই আবরণ তৈরি করতে তার সময় লাগে কতদিন? কত ঘন্টা? 40 ঘন্টা। তো তৈরি হলো উসিস্ট। এই উসিস্ট প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যোগ্য। সে চিন্তা করলো আমি যেহেতু প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারি, আমি নিজেকে পরিণত করি। সো উসিস্টটা পরিণত উসিস্টে পরিণত হলো। এই পরিণত উসিস্টে পরিণত হতে সময় লাগে 10 থেকে 20 দিন, এবং এই যে আমাদের পরিণত উসিস্টটা নর্মাল উসিস্টের থেকে 4-5 গুণ বড় হয়। নর্মাল উসিস্টের থেকে কি হয়? 4-5 গুণ বড় হয়। সো উসিস্ট বড় হলো 4-5 গুণ। এই যে উসিস্ট রয়েছে, সেই উসিস্টটা বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় যায়, যে সে প্রতিকূল পরিবেশে যখন মানুষ টিকে থাকতে পারে তখন কি করে? সে নিজেকে এক্সপ্যান্ড করা শুরু করে। যে প্রতিকূল পরিবেশে একটা বিজনেস টিকে আছে, সেই বিজনেসটা বড় করার চেষ্টা করে। সো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় আসলো। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এই জন্য যে আমাদের কি হয়? যে সে স্যাক্রিফাইস করে, তার ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশায় চলে আসে। সো এখানে কি ঘটে? মায়োসিস ঘটে। এবং মায়োসিসটা কখন ঘটতেছে? নিষেকের পর ঘটতেছে, জাইগোট সৃষ্টির পর ঘটতেছে। দ্যাটস একে বলবো পোস্ট। পোস্ট মানে পরে, জাইগটিক, জাইগট সৃষ্টির পরে মায়োসিস। এবং এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা পাওয়া যায়। এবং
এখানে কি হয়, বউ নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমতে থাকে। সাইটোপ্লাজম যে জমে, সাইটোপ্লাজমগুলো আস্তে আস্তে এরকম মাকু আকৃতি পায়। যখন আমরা এই মাকু আকৃতি দেখতে পাই তখন আমরা তার নাম দিই স্পোরোজয়েড। তো স্পোরোজয়েডটা তাহলে আমাদের কি, স্পোরোজয়েডটা আমাদের হ্যাপ্লয়েড হয়। তাহলে আমার আবার হ্যাপ্লয়েড দশায় ফিরে গেল। এই যে স্পোরোজয়েড হলো, এই স্পোরোজয়েডটা তারপর এই উসিস্টার ভেতরে স্পোরোজয়েড হলো, এই উসিসটা তারপর বিদীর্ণ হয়ে যাবে, উসিসটা ফেটে যাবে। উসিসটা ফেটে গেলে এই স্পোরোজয়েডগুলো কোথায় চলে আসবে, লালা গ্রন্থিতে চলে আসবে। উসিসগুলো কোথায় চলে আসবে, লালা গ্রন্থিতে চলে আসবে। উসিসগুলো কোথায় চলে আসবে, লালা গ্রন্থিতে। তারপর সে লালা গ্রন্থিতে বসে থাকে লা 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 লা, এই গানটা গাইতে থাকবে, ঠিক আছে। তো এই মশকি লালা গ্রন্থিতে স্পোরোজয়েড বসে বসে কি করবে, গান গাইবে, ঠিক আছে। সো গান গাবে, সো এই যে গান গাবে, গান গাইতে গাইতে তারপর যদি সে আমাকে পায় তখন সে আমার রক্তের ভিতরে লা 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 করে হচ্ছে কি করবে, পাঠায় দিবে আমার রক্তের ভিতরে হচ্ছে এই স্পোরোজয়েডটা। এখন এই যে একটা উসিস্ট, এখান থেকে দেখলাম আমরা একটা উসিস্ট, এটা পরিণত উসিস্ট, উসিস্টের বহু নিউক্লিয়াস বিশিষ্ট। তো দেখো এই যে আমাদের, আচ্ছা এখান থেকে শুরু করি, এই যে আমাদের জাইগট ছিল, সেই জাইগটটা একটা সচল দশায় পরিণত হয়, যাকে আমি নাম দিই উকিনিট। এই উকিনিটটা বের হয়ে সে 24 ঘন্টা টাইম লাগে বের হইতে। তারপরে এই উকিনিটটা একটা উসিস্টে পরিণত হয়, কতক্ষণ সময় লাগে, 40 ঘন্টা। এই উসিস্টটা পরিণত হতে সময় লাগে কতদিন, 10 থেকে 20 দিন। কত গুণ বড় হয়, 4 থেকে 5 গুণ বড় হয়। তারপর সেই এই উসিস্টটা নিউক্লিয়াস বিভাজন ঘটে। যেহেতু মায়োসিসের গড়ে, যেহেতু আমাদের হচ্ছে যে মায়োসিসটা নিষেকের পর ঘটছে বা জাইগোট সৃষ্টির পরে ঘটছে, জন্য আমরা বলি পোস্ট জাইগোটিক মায়োসিস। এই পোস্ট জাইগোটিক মায়োসিস আমাদের কি, এইখানে বহু নিউক্লিয়াস বিষয়ে 10 আসলো। তারপর সে সাইটোপ্লাজম জমা হলো। তারপর সেই সাইটোপ্লাজমের চারপাশে কি জমা হলো, সাইটোপ্লাজমের চারপাশে জমে এটা একটা কোন আকৃতি, মাকু আকৃতি পায়, তাকে আমরা বলি উসিস্ট বলি, স্পোরোজয়েড বলি। তারপর স্পোরোজয়েড বিদীর্ণ হয়ে আমাদের লালা গ্রন্থিতে চলে যায়। এরপর আমাদের লালা গ্রন্থিতে হচ্ছে যে, যখন হচ্ছে যে আমাদের লালা গ্রন্থিতে এই স্পোরোজয়েডগুলো আসে, লালা গ্রন্থিতে এসে তারা লা 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 গান গাওয়া শুরু করে, যে তারা লা 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 শুরু করে খুশিতে। তো এই যে তারা লা 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 শুরু করে এবং আমার লালা গ্রন্থিতে তারা ততক্ষণ থাকে যতক্ষণ আমাকে না পাবে। সো লালা গ্রন্থিতে সে লা 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 গান গাওয়া শুরু করলো। তারপর যখন আমাকে পাবে, আমাকে পেয়ে সে হচ্ছে লা 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 করে কি করবে, আমার ভেতর লালা প্রবেশ করায় দিবে, তার লালা থেকে স্পোরোজয়েড প্রবেশ করায় দিবে, ঠিক আছে। সো এই যে আমাদের কি রয়েছে, তাহলে যে মশকি লালা গ্রন্থি, উসিস্ট, এই ব্যাপার স্যাপারগুলো আছে আমাদের, আমরা বহু নিউক্লিয়াস ভিতরে দশা পেলাম। এখন এখান থেকে ইম্পর্টেন্ট কথা, এই যে পুরো ফেস্ট এখানে কি উসিস্ট 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 উসিস্ট, এই যে উসিস্ট রয়েছে, একটা উসিস্ট বিদীর্ণ হলে একটা উসিস্ট থেকে আমাদের কতটা স্পোরোজয়েড পাওয়া যেতে পারে, 10k স্পোরোজয়েড পাওয়া যেতে পারে। একটা উসিস্ট থেকে কয়টা স্পোরোজয়েড পাওয়া যেতে পারে, 10k স্পোরোজয়েড পাওয়া যেতে পারে। 10k স্পোরোজয়েড পাওয়া যেতে পারে। একটা উসিস থেকে কতটুকু স্পোরোজয়েড পাওয়া যেতে পারে, 10k স্পোরোজয়েড পাওয়া যেতে পারে। কতটা, 10,000 স্পোরোজয়েড পাওয়া যেতে পারে। মানে একটা উসিস নিজেকে এতটুকু এক্সপ্যান্ড করতে পারে, চিন্তা করে দেখো কত বড় মোটিভেশন। প্রতিকূল পরিবেশে টিকে ছিল একজন, সেখান থেকে 10,000 জিনিস তৈরি করতে পারতেছে। তোমরা কেন পারবা না? মশকি যদি পারে তোমরাও পারবা, ঠিক আছে। আচ্ছা একটু মোটিভেশন দিয়ে দিলাম তোমাদের। একটা উসিস থেকে কয়টা স্পোরোজয়েড তৈরি হতে পারে, 10,000 স্পোরোজয়েড তৈরি হতে পারে, ঠিক আছে, নর্মালি একটা উসিস থেকে। এখন মশকির লালা গ্রন্থিতে, এই যে মশকির লালা গ্রন্থিতে কয়টা স্পোরোজয়েড থাকে, মশকির লালা গ্রন্থিতে আমাদের স্পোরোজয়েড কয়টা থাকবে, দেখো আমাদের উসিস্ট কয়টা থাকে, 50 থেকে 500টা। এখন ধরো 50টা উসিস্ট আছে, 50টা তুমি 10,000 দিয়ে গুণ দাও, 50টা 10,000 দিয়ে গুণ দিলে কত আসবে, 50 ইন্টু 0, তার মানে 500,000। 500,000-এ কয় লাখ হয়, 500,000-এ মনে হয় যে 500,000-এ তো হচ্ছে যে তোমার 5 লাখ হওয়ার কথা, তাই না? তো 5 লাখ থাকে না মশকির লালা গ্রন্থিতে। মশকির লালা গ্রন্থিতে আমাদের কয়টা স্পোরোজয়েড থাকে, 3,26,000 স্পোরোজয়েড থাকে প্রায়। কোন বিজ্ঞানীর যে মাথায় কি আছে, আবার গুণছে কয়টা স্পোরোজয়েড আছে, কয়টা স্পোরোজয়েড পাওয়া যায়, 3,26,000 স্পোরোজয়েড পাওয়া যায়। কিভাবে, যে একটা উসিস থেকে আমাদের 10,000 স্পোরোজয়েড তৈরি হয়। তাহলে 50 থেকে 500টা উসিস থাকে, যদি আমি সর্বনিম্ন 50টা ধরি, 50টা থেকে একটা থেকে যদি 10,000, 50 থেকে কত, 500,000, 500,000 মানে 5 লাখ। 5 লাখ তো থাকবে না, এত বাঁচতে পারে না, তো বাঁচে কত, 3,26,000 বাঁচে। সো কয় লাখ বাঁচে আমাদের, 3,26,000। কয় লাখ কাজ করে, 3,26,000 স্পোরোজয়েড থাকে। কিন্তু এই যে মশকি যে আমাদের লালা গ্রন্থিতে আছে এবং সে যে লালা করতেছে, লালা করতে করতে সে আমার বডির ভিতর লালা প্রবেশ করায় দিবে। সো লালা প্রবেশ করায় দিয়ে সে আমার বডিতে কয়টা দিবে, আমাকে কয়টা দিবে, গিফট। সে আমাকে কয়টা গিফট করবে, সে আমাকে গিফট করবে 10%। সে আবার মানে ঝানু পাবলিক, সে হচ্ছে যে সব কিছু দিবে না, সে
কত দিবে, সে হচ্ছে আমাকে 10% দিবে। 500,000-এ 50 লাখ হয়, 500,000-এ 50 লাখ হলে ভালো, 50 লাখ। আমি তো জানি না 500,000-এ 5 লাখ হয়। আচ্ছা যাই হোক, সো সে আমাকে গিফট করবে কয় পার্সেন্ট, 10%। তার মানে আমাকে গিফট করবে সে 32,600টা স্পোরোজয়েট আমাকে সে গিফট করতে পারে। তাহলে এই ক্যালকুলেশনটা বুঝো, একটা উসিস্টে কয় হাজার স্পোরোজয়েট থাকে, 10,000। তার লালা গ্রন্থিতে কয়টা থাকে, তার লালা গ্রন্থি থাকে 3,26,000। আমাকে কয়টা গিফট করে, এক কামড়ে আমাকে গিফট করে 32,600টা। এবং এই যে তার লালা গ্রন্থিতে কয় মাসে স্পোরোজয়েটগুলো বাঁচে, তার লালা গ্রন্থিতে স্পোরোজয়েটগুলো প্রায় 2 মান্থ বাঁচতে পারে। কয় মাস বাঁচতে পারে, প্রায় 2 মাস বাঁচে। কয় মাস বাঁচে, প্রায় 2 মাসের মতো বাঁচে। তার মানে হ্যাঁ, একটা মশকিকে তোমার হচ্ছে যে 12 দিন পর কামড় দেওয়া লাগবে, সে হচ্ছে যে সাথে সাথে কামড় দিতে হবে। এই যে প্রসেসটা এখানে কি দেয়, জাইগোট থেকে স্পোরোজয়েট তৈরি করলো, দ্যাট মিনস স্পোর তৈরি করলো। জাইগোট থেকে কি তৈরি করলো, স্পোর তৈরি করলো, স্পোরোজয়েট। এই যে জাইগোট থেকে স্পোর তৈরি হয়, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি স্পোরোগনি বলি। কি বলি, স্পোরোগনি বলি। তাহলে উপরে ঘটতেছে গ্যামেটোগনি, নিচে ঘটতেছে স্পোরোগনি। তাহলে গ্যামেটোগনি কই ঘটে, ক্রপে ঘটে। স্পোরোগনি কই ঘটে, ক্রপের বাইরে ঘটে। ঠিক আছে বাচ্চারা, এই পর্যন্ত যা বুঝাইছি তোমরা বুঝতে পারছো? এখন বাফারিং হচ্ছে না, এখন ঠিক আছে। আচ্ছা, 10,000 মাইনাস 32,600 কি বলতেছে, 10,000 মাইনাস 32,600 না তো, একটা উসিস্টে 10,000 থাকে, বাট উসিস তো একটা থাকে না, উসিস থাকে আমার কয়টা, 50 থেকে 500। তার মানে মিনিমাম 32,600টা স্পোরোজয়েট আমাদের থাকে, প্রায় 32,600টা স্পোরোজয়েট থাকে। এই যে আমাদের 32,600 থাকে, তার মধ্যে 10% দেয়, মানে 3,26,000 থাকে, তার মধ্যে 10% দেয় 32,600টা। ঠিক আছে, আর বাকিগুলো ড্যামেজ হয়ে যায়, থাকে না। এত কি ঠিক নাকি পৃথিবীতে? আচ্ছা, এটা বুঝলে পড়াবো, আবার পড়ানো শেষ না, 2 মিনিট একটু গ্যাপ দিই তোমাদের। আজকে যে গ্যাপ দেওয়ার কথা ছিল, সে গ্যাপ তো দেইনি। আক্রান্ত মশকি 2 মাসের মধ্যে তোমাকে যদি কামড় দেয়, তুমি ইনফেক্টেড হবে। দেখো 2 মাস বাঁচে না, 2 মাস পর কিন্তু এই স্পোরোজয়েটগুলো বাঁচে না। সো 2 মান্থের মধ্যে তোমাকে যদি কামড় দেয়, এখন আবার জিজ্ঞাসা না ভাইয়া মশকি কি 2 মাস বাঁচে নাকি, মশকি বাঁচে 2 মাস। সো এখন আমরা একটু 2 মিনিটের ব্রেকে আছি, তোমাদের একটু ব্রেক দিলাম, তোমরা এটা ছবি টবি তোলো। তো এই যা ইনফরমেশন পড়াইছি, একটা ইনফরমেশনের জন্য ভুলে না যান স্যার ম্যাডামরা, কারণ এই প্রত্যেকটা ইনফরমেশন লাগবে। ওকে, এখন তোমাদের কিছু প্রশ্ন করবে, এখান থেকে তোমরা উত্তর দিবে কমেন্টে। আমাদের বেশি কিছু বাকি নেই, আমাদের ছোট্ট একটা টপিকস বাকি রয়েছে। সো আমি তোমাদের কিছু প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জাইগোটের সচল দশার নাম কি? পরিণত হতে উসিস্টের কত সময় লাগে? এক কামড়ে কয়টা, এক কামড়ে কতটি স্পোরোজয়েট গিফট করে? স্পোরোগনি কোথায় হয়? এই 4টা অ্যান্সার দাও কমেন্টে, সবাই যারা আসো। আমি গণবো কমেন্ট কে কে দিচ্ছে, কয়জন কমেন্ট দিচ্ছে। আচ্ছা 2 মান্থ আবার বলেন। হ্যাঁ 2 মাস হচ্ছে যে এই যে যেটা হচ্ছে যে লালা গ্রন্থি, যে লালা গ্রন্থিতে যখন স্পোরোজয়েট যায়, স্পোরোজয়েট যাওয়ার পর
তারা হচ্ছে 2 মাস বেঁচে থাকে। লালা গ্রন্থিতে স্পোরোজয়েট যাওয়ার পর তারা কয় মাস বেঁচে থাকে? লালা গ্রন্থিতে স্পোরোজয়েট যাওয়ার পর তারা 2 মাস বেঁচে থাকে। লালা গ্রন্থিতে যখন স্পোরোজয়েট যাওয়ার পর তারা 2 মান্থ লালা গ্রন্থিতে বেঁচে থাকবে। স্পোরোজয়েট লালা গ্রন্থিতে যাওয়ার পর 2 মাস সেখানে বেঁচে থাকতে পারে। আচ্ছা, সুপ্তকাল মানে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। বাট একটা জিনিস মনে রাখবা, কলেজ কোনো ম্যাটার না। কলেজের প্রাইডে ভুগলে তুমি জীবনে কিছু করতে পারবে না। তুমি যদি জাস্ট কলেজ প্রাইড, অনেকে কলেজ প্রাইড, আরে আমি এই কলেজে পড়ি, কোনো লাভ নেই। তুমি চান্স না পেলে কলেজ তোমাকে গুনবেও না, কেউই গুনবে না। সো আগে চান্স পাওয়াটা নিশ্চিত করতে হবে। তো সুপ্তকাল যেটা রয়েছে, সুপ্তকাল বা ইনকিউবেশন যে পিরিয়ড রয়েছে, সেটা কি? একটা জীবাণু তোমার বডিতে প্রবেশ করলো, প্রবেশ করার পর যতক্ষণ সে লক্ষণ না দেখাবে, যতক্ষণ একটা জ্বর আসবে, জ্বর না আসলে তুমি বুঝতে পারবা যে আমাদের হচ্ছে যে কি সিচুয়েশন, যে আমাদের কোনো রোগের দেহে কোনো সমস্যা আছে কিনা। জ্বর কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফ্ল্যামেশন। জ্বর কি একটা ইনফ্ল্যামেশন বা একটা প্রদাহ সংকেতের মতো কিছুটা, যে এটা আমাদের ইন্ডিকেট করে যে দেয়ার ইজ এ প্রবলেম ইন আওয়ার বডি। সো কোনো একটা জীবাণু আমার বডিতে প্রবেশ করার পর, আচ্ছা এই কলেজ নিয়ে দ্বন্দ্বটা বাদ দাও, না আমি কলেজ খুলবো কেন? আমি কলেজ খোলার মতো যোগ্যতা এখনো হয়নি। কলেজ চলবে কলেজের মতো, আমরা চলবো আমাদের মতো। কলেজ খোলার মতো যোগ্যতা, গ্রহণযোগ্যতা এখনো হয়নি, ঠিক আছে? আর এটা বিশাল একটা ব্যাপার, অনেক সময় চাইলেও অনেক কিছু করা যায় না। যে তোমার কলেজ খুলে এইচএসসির রেজাল্ট যদি ভালো না হয়, তখন মানুষ চিনবে না কলেজে। সো অনেক ডিফেক্টও আছে। সো দেখো যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড মানে কি? একটা জীবাণু আমার বডিতে প্রবেশ করছে, প্রবেশ করার পর যতক্ষণ সে কোনো লক্ষণ প্রকাশ না করবে, আমরা বুঝতেই পারবো না সে আমাদের বডিতে আছে, তাকে বলি আমরা সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড। এই যে সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড রয়েছে, এই সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন। তো আমাদের যে সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ডটা শুরু হয় সবচেয়ে ডেঞ্জারাস থেকে। সবচেয়ে ডেঞ্জারাসকে ফ্যালসিপেরাম, যে যত ডেঞ্জারাস তার সুপ্তকাল তত কম। এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই সুপ্তকাল 8 থেকে 15 দিন। সূচি মনে হয় রাগ করছে আমার উপর, সূচি রাগ করছে। আর যখন যে আসবে, কি জানি মেয়েটার নাম, ওই যে আমার মডারেটরের নামও তো ভুলে গেছি, ওই যে ভুলে গেলাম, ওই যে ফাতেমা সাইফের বোন, ভুলে গেছি নাম। সাফা আসলে তো আরো রেগে যাবে, হ্যাঁ ভাই আপনি আমার স্কুল নিয়ে কি বললেন। বাট আমি তোমাদের স্কুল নিয়ে কোনো খারাপ কিছু বলিনি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে কিছু প্রবলেমের কথা বলেছি, যেগুলো সমাধান করলে শামসুল হক খান আরো ভালো করতে পারে। হচ্ছে 12 থেকে 20 দিন, ঠিক আছে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে কি? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে আমাদের 8 থেকে 15 দিন তার সুপ্তকাল। ওভালি সুপ্তকাল 11 থেকে 16 দিন। ভিভেক্সের সুপ্তকাল 12 থেকে 20 দিন। আর হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, সেটা সুপ্তকাল হচ্ছে আমাদের 18 থেকে 40 দিন, ঠিক আছে। সো এই তিনটা আমাদের ইম্পর্টেন্ট কথা, ফ্যালসিপেরাম, ওভালি, ভাইভেক্স, ম্যালেরিয়া, এই তিনটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে মনে রাখতে হবে সুপ্তকাল। এখন এদের লক্ষণটা কি পাওয়া যাবে? আমাদের এই রোগের লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে যে কোনো রোগের প্রথম লক্ষণ আমাদের কি? যে কোনো রোগের প্রথম লক্ষণ হচ্ছে আমাদের জ্বর। জ্বরের সাথে কিছু জিনিস ফ্রি আছে, মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, সূচি রাইগা কোনো কথাই বলতেছে না। এই যে জ্বর যেটা থাকে, সেই জ্বরটা একটা নির্দিষ্ট সময় পর পর আসে। এটা হচ্ছে ম্যালেরিয়ার সবচেয়ে বড় লক্ষণ, নির্দিষ্ট সময় পর পর আসে, এবং যখন আসে তখন প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বর আসে, ঠিক আছে, প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং জ্বরটা আমাদের প্রায় 105 থেকে 106 ডিগ্রি পর্যন্ত জ্বর চলে আসে আমাদের। এবং জ্বরটা যখন ছেড়ে যায়,
ক্লাস শেষ করবো, তাই যে আর কিছুক্ষণ আছে, ক্লাস 15 মিনিট যাবে, ছেড়ে যায় তখন 15 মিনিট আর 10 মিনিট আছে, তখন প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়, ঠিক আছে, প্রচণ্ড ঘাম হবে জ্বরটা যখন চলে যাবে। তারপর হচ্ছে রক্ত শূন্যতা দেখা যায় আমাদের, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রক্ত শূন্যতা বা এনিমিয়া দেখা যাবে। দেখো আমাদের দুই ধরনের মশাবাহিত রোগ নিয়ে আমরা পড়ালেখা করছি, একটা ডেঙ্গু আর একটা হচ্ছে ম্যালেরিয়া। ডেঙ্গু আমাদের কোন রক্তকণিকাকে আক্রমণ করে? ডেঙ্গু আমাদের কিন্তু প্লেটিলেট বা অনুচক্রিকাকে আক্রমণ করে। আর এই যে ম্যালেরিয়া, সে কাকে আক্রমণ করে? সে আমাদের আরবিসিকে আক্রমণ করে। রক্তশূন্যতা কেন হয়? কারণ হচ্ছে আমাদের আরবিসি ভেঙে গেছে। হ্যাঁ, তো আরবিসি ভেঙে যায়। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এছাড়াও আরও কিছু ব্যাপার আমরা দেখতে পাই, যে কি দেখা যায় যে রোগীর জীবাণু বেড়ে গেলে তখন লোহিত রক্তনীতি কমে। এছাড়া আমরা আর দুইটা জিনিস দেখতে পাই, সেটাকে আমরা বলি হচ্ছে যে প্লীহা ও যকৃৎ বড় হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে আরবিসি যে ভাঙে, আরবিসি ভাঙার যে ভগ্নাংশগুলো আছে, সেই ভগ্নাংশগুলো কিন্তু এই প্লীহা আর যকৃৎকে ওয়াশ আউট করতে হয়, প্লীহা আর যকৃৎকে ম্যানেজ করতে হয়। সো প্রচুর আরবিসি ভাঙতেছে, এই প্লীহা আর যকৃতের প্রচুর কাজ করা লাগতেছে। যখন প্রচুর কাজ করা লাগে তখন একটা অঙ্গ বড় হয়ে যায়। স্প্লিন বা প্লীহা বড় হয়ে গেলে তাকে আমরা বলি স্প্লিনোমেগালি। যকৃৎ বড় হয়ে গেলে তাকে আমরা বলি হেপাটোমেগালি। এগুলো সবসময় দেখা যায় না, অফেন দেখা যায়, অফেন, মাঝে মাঝে। ফিলিয়া কই পাইলা? ফিলিয়া মানে ভালোবাসা। আজকে এক্সাম আছে জুলজি ব্যাচে, বোটানি ব্যাচে নেই, ঠিক আছে। এরা অফেন যকৃৎ আর প্লীহা বড় হয়ে যায়। কারণ কি? ডিউ টু ওভার অ্যাক্টিভিটি। না না, বপতে মেডিকেল হিরো এক্সাম না, এটা তোমাদের পেইড ব্যাচে মেডিকেল হিরো, পেইড ব্যাচে 50 মার্কের একটা এক্সাম। তো এই রোগটা আমরা কিভাবে নির্ণয় করি? আসো আনমন, তুমি চলে যাবা, তোমাকে সবাই দেখতে চাইছে, আসো। রোগ নির্ণয় যে রয়েছে, রোগ নির্ণয় করি আমরা আইসিটি ফর ম্যালেরিয়া। আইসিটি মানে হচ্ছে ইমিউনো ক্রোমাটোগ্রাফি টেস্ট, ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট। এখানে যে স্ট্রিপ টেস্ট করি আমরা, তোমাদের পড়াইছিলাম না ডেঙ্গুর মধ্যে যে স্ট্রিপ টেস্ট করা হয়, স্ট্রিপ টেস্ট করা হয়। হ্যাঁ, এটা রোগ নির্ণয় করি। হ্যাঁ বলো নয়ন, সুপার ম্যালেরিয়া। সুপার ম্যালেরিয়া কি? আচ্ছা, আর এখানের জন্য আমাদের ওষুধ কি খাওয়াতে পারি? নর্মালি আমরা ম্যালেরিয়া রোগ হলে কুইনাইন ওষুধটা খাওয়াই। সিনকোনা গাছের বাকল থেকে পাওয়া কুইনাইন। কুইনাইনটা কোন গাছের বাকল থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের। ফিলিয়া বলতে ভালোবাসা, ফিলিয়া বল মানে ভালোবাসা, কোনো জায়গার প্রতি ভালোবাসা বা কোনো অংশের প্রতি ভালোবাসাকে আমরা কি বলি? আমরা বলি ফিলিয়া বলি। ও প্লীহা, প্লীহাটা হচ্ছে যে একটা অঙ্গ আমাদের হচ্ছে যে অগ্নাশয়ের সাথে এখানে যুক্ত থাকে। এই আমাদের হচ্ছে পাকস্থলী, আমাদের ডিউডেনাম, এখানে হচ্ছে আমাদের অগ্নাশয়, এখানে একটা অঙ্গ আছে স্প্লিন, যেটার মেইন কাজ হচ্ছে আমাদের এই আরবিসি ভাঙতে সাহায্য করে। কুইনাইন গাছের বাকল থেকে পাওয়া যায়, যেমন অনেকগুলো নাম রয়েছে, ক্লোরোকুইনাইন,
না না, বাণিজ্যিক নামে ব্যবহার হয়, এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম, মানে বিভিন্ন ট্রেড কোম্পানি বা বিভিন্ন ওষুধ কোম্পানি এক একটা নাম দেয়, বাণিজ্যিক নাম, কুইনাইনের বাণিজ্যিক নাম। এরা মেইনলি আমাদের কি করে, আমাদের হেপাটিক, আমাদের অ্যারিথ্রোসাইটিক যে সাইজোগনি রয়েছে, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ঘটায় কে, মেরোজয়েট না, এরা মেরোজয়েটকে ড্যামেজ করে। সো মেরোজয়েট কিল করে, সো এরা মেরোজয়েটকে কিল করে, মেরোজয়েটকে ড্যামেজ করে। সো তাহলে কিন্তু আমাদের হেপাটিক সাইজোগনি অফ হয় না, কুইনাইন দ্বারা আমরা হেপাটিক সাইজোগনি অফ করতে পারি না। কুইনাইনটা আমরা খাওয়াই হচ্ছে এই আরবিসির যে হেপাটিক এরিথ্রোসাইটিক সাইজোগনি রয়েছে, সেই এরিথ্রোসাইটিক সাইজোগনিটা অফ করার জন্য। আচ্ছা, ফিব্রাইল পারঅক্সিজম, ফিব্রাইল মানে হচ্ছে যে কিছুক্ষণ পর পর, ফিব্রাইল মানে কিছুক্ষণ পর পর, ফিব্রাইল মানে কিছুক্ষণ পর পর, পারঅক্সিজম। আচ্ছা, কুইনাইনটা আমরা হওয়ার পরও খেতে পারি, হওয়ার আগেও খেতে পারি। হওয়ার পর যেটা খাই সেটা হচ্ছে যে রোগটা ট্রিট করার জন্য খাই। হওয়ার আগে আমরা খেতে পারি প্রোফাইল্যাক্সিস ভাবে, প্রোফাইল্যাক্সিস, প্রি প্রোফাইল্যাক্সিস। কোনো একটা জায়গায় যাব আমি, ম্যালেরিয়াস্ত একটা অঞ্চলে যাব, তখন আমি কুইনাইনটা আগে খেয়ে নিতে পারি, আগে খেয়ে একটা ডোজ মেনটেন করে আগে খেতে পারি, যেন আমার কুইনাইন দ্বারা রোগটা না হয়। সো এটাকে আমরা বলি প্রি প্রোফাইল্যাকটিক ড্রাগ বলি, প্রি প্রোফাইল্যাকটিক ড্রাগ, যে আমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে মানে প্রিকশন নিয়ে খেতে পারি। সো কুইনাইনটা আগেও খাওয়া যায়, কুইনাইনটা পরেও খাওয়া যায়। তো নানা নাম আছে, যে রকি বললো ক্লোরোকুইনাইন, নিবাকুইনাইন, কেমোকুইনাইন, অ্যালভোক্লোরো, ম্যামাপ্রিন, প্যালুড্রিন, এত কিছু লাগবে না। অ্যাফেক্টেড মানুষের ব্লাড, সুস্থ মানুষকে ট্রান্সফিউশন দিলে কি সে অ্যাফেক্টেড হবে? অ্যাফেক্টেড মানুষের ড্রাগ, রক্ত যদি হচ্ছে সুস্থ মানুষকে দাও, সেখানে যদি মেরোজয়েড দশা থাকে, হতে পারে। আমরা ব্লাড দেওয়ার আগে এগুলো টেস্ট করে নিই পেশেন্টের কিছু আছে কিনা। আর বর্তমানে হচ্ছে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, বর্তমানে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। এটা কি ভ্যাকসিন, যে এটাকে হচ্ছে যে মসকিউরেক্স বলা হয়, মসকিউরেক্স, মসকিউরেক্স, যেটা RTS নামেও পরিচিত। মসকিউরেক্স নামে একটা ওষুধ আবিষ্কার করা হয়েছে, মসকিউরিক্স, মসকিউরিক্স। এটা হচ্ছে ভ্যাকসিন, এটা একটা 4 ডোজের। এখন আমাকে বলো তো তোমরা, তুমি যদি ভ্যাকসিন আবিষ্কার করো, তুমি যদি ভ্যাকসিন আবিষ্কার করতে হও, যে আরও অনেক নাম আছে ম্যালেরিয়া ওষুধের, হাজার হাজার মানে কয়েকশো নাম আছে ম্যালেরিয়া ওষুধের, কয়েক টাইপের, কয়েকটা রেজিমেন্ট রয়েছে ম্যালেরিয়া ওষুধের, অনেক নাম রয়েছে, এগুলা ব্যবহার করে না। এখানে যেগুলো বলা আছে এগুলো খুব বেশি আমরা ব্যবহার করি না। আচ্ছা, সো যেটা বললাম যে এই যে আমাদের ম্যালেরিয়ার তুমি ভ্যাকসিন আবিষ্কার করবা, তুমি কোনটার বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করবা? সবচেয়ে ক্ষতিকর যেটা না সবচেয়ে ভালো যেটা? অবশ্যই সবচেয়ে ক্ষতিকর যেটা, কারণ আমি ভ্যাকসিন আবিষ্কার করার অনেক খরচের ব্যাপার, ভ্যাকসিন আবিষ্কার করা, ডেভেলপমেন্ট করা, সেগুলো ছড়ানো কয়েক বিলিয়ন ডলার। সো যে রোগটা মানুষ মারা যায় না, যে রোগটা মানুষের ক্ষতি হয় না, সেটার বিরুদ্ধে কি তুমি ভ্যাকসিন আবিষ্কার করবা না। তুমি ভ্যাকসিন আবিষ্কার করবে সবচেয়ে ক্ষতিকর যেটা, তার বিরুদ্ধে। তো সবচেয়ে ক্ষতিকর কোনটা? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এটাকে আমাদের কি বলি? এটা আমরা সেরেব্রাল ম্যালেরিয়া বলি, এটা আমাদের মস্তিষ্কে ক্ষতি করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের বিরুদ্ধে ভ্যাকসিনটা করেছি, মসকিউরেক্স। এটা হচ্ছে 4 ডোজের টিকা। অনেক কোম্পানির নাম বলা আছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, প্যাথ, তারা হচ্ছে করেছে। তো এগুলো লাগবে না আমাদের জানার। সো এতটুকু আমরা জানলাম। এখন আমরা জানবো মশকি নিধন, বা মশকি নিধন করার জন্য আমরা কি কি কাজ করতে পারি। সো মশা নিধন করার জন্য আমরা কি কি কাজ করতে পারি, এটা পড়াইলে আজকে আমাদের পড়ানো শেষ। সো এটা ডেঙ্গু এবং হচ্ছে যে ম্যালেরিয়া দুইটার জন্যই কিন্তু সেম, যে আমরা মশকি নিধন। আচ্ছা, আমরা কিছু কথা জানবো এক্সট্রা ম্যালেরিয়া নিয়ে। মশকি নিধনের মধ্যে একটা হচ্ছে তুমি মশা মেরে ফেলো, হাততালি মেথড। মশা মারার সবচেয়ে ভালো মেথড কি? সবচেয়ে ভালো মেথড হচ্ছে হাততালি মেথড। মশা যেখানেই দেখবা হাততালি দিবা, ঠিক আছে? হাততালি দিলে কি হবে? মশা মরে যাবে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হাততালি মেথড। সো হচ্ছে মশা দেখলেই মশা মেরে ফেলবা। তারপর হচ্ছে যে তুমি ধরো তার প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দিবা, যেখানে মশা জন্মায়, যে নালা ডোবা যেখানে জন্মায়, সেই নালা ডোবাগুলা তুমি কি করবা? ধ্বংস করে দিবা। তারপর তুমি হচ্ছে কিছু কেমিক্যাল ব্যবহার করতে পারো,
কিছু কেমিক্যাল ইউজ করতে পারো মশকি মারার জন্য, যেমন হচ্ছে ড্রয়েলডিন, কেরোসিন, এরকম কিছু কেমিক্যাল তুমি ড্রেনে ছিটায় দিতে পারো। ড্রেনে ছিটায় দিলে কি হবে, এরা মশকি মেরে ফেললো। তারপর বিএসসি, ঠিক আছে, বিএসসি জুভেনাইল হরমোন, এরা আমাদের ধ্বংস করে দেয়। মশকি নিধন, এরা হচ্ছে যে লার্ভা নিধন করে, ঠিক আছে, এরা লার্ভা নিধন করতেছে, মশকিকে আমাকে ধ্বংস করতেছে। লার্ভা এবং আরেকটা দশা আছে পিউপা, দুইটা দশা বলি আমরা, লার্ভা আর পিউপা ধ্বংস করে এরা। কিন্তু এরা ধ্বংস করলে একই সাথে কি করবে, পরিবেশেরও ক্ষতি করবে না। এই জন্য আমরা হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি, আমরা এই জন্য কি ব্যবহার করতে পারি, লার্ভিভোরাস, লার্ভিভোরাস মাছ। কিছু মাছ আছে যারা লার্ভা খেতে পছন্দ করে, তাদের নাম কি, কই, গাপ্পি, খলসে, এরা হচ্ছে যে আমার মাছ খেতে খুব পছন্দ করে। এরপর আমরা এগুলো দিতে পারি। এরপর হচ্ছে আমরা পূর্ণাঙ্গ মশা নিধন করার জন্য, ধরো বড় আকৃতির যে আছে পূর্ণাঙ্গ মশা নিধন, মশা মশকি যাই বলো, এর জন্য আমরা কি করতে পারি, ফগিং স্প্রে। ফগিং মুঝে ঢাকা শহরে যারা ঢাকার বাইরে দেয় কিনা, আমরা বুম করে একদম সাদা ধোয়া দিয়ে পুরো বাংলাদেশ দূষিত করে দেওয়া যায়। এই যে ফগিং স্প্রে, তার মধ্যে কি থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, যেটা মশাকে নিধন করে। এরপর তুমি রেডিয়েশন দিয়ে তুমি মশা মারতে পারো। রেডিয়েশন দিয়ে যেটা করতে পারো যে এসআইটি টেকনিক দ্বারা করতে পারো। এসআইটির ফুল ফর্ম হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। স্টেরাইল কথাটা আসছে স্টেরিলাইজেশন থেকে। স্টেরিলাইজেশন মানে প্রজনন ক্ষমতা ধ্বংস করা, অক্ষম করে দেওয়া। তো এটা মেইনলি পুরুষ মশার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, পুরুষ মশাকে অক্ষম করে দেয়। সো পুরুষ মশাকে যদি তুমি অক্ষম করে দাও, তাহলে তো মশার বাঁচতেছে না। এছাড়া তুমি কি করতে পারো, তুমি নিজে প্রোটেকশন নিয়ে থাকতে পারো। ফুল স্লেভ আছে যে এরকম ফুল হাতার হাত জামা কাপড় পরতে পারো, হাত পায়ে হচ্ছে যে ওডোমাস মাখতে পারো, তারপর হচ্ছে যে নিজের গায়ে কেরোসিনও মাইখা রাখতে পারো। সো নানা কিছু তুমি করতে পারো মশকি থেকে বাঁচার জন্য। সো এগুলো হচ্ছে আমাদের মশা নিধনের প্রসিডিওর। আর যদি ডেঙ্গু মশা হয় তাহলে তো ডেঙ্গু মশা থেকে তুমি হচ্ছে যে বাঁচার জন্য দিনের বেলা মানে হচ্ছে পরিষ্কার পানিতে পানি জমতে বাধা দিবে। এখন আমার দুইটা প্রশ্ন হচ্ছে যে শেষ, আমাদের পড়া শেষ। এখন আমার দুইটা প্রশ্ন তোমাদের কাছে। এক নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে ম্যালেরিয়া কি নির্মূল সম্ভব কিনা, ম্যালেরিয়া পূর্ণাঙ্গ নির্মূল সম্ভব? আর পার্বত্য চট্টগ্রামে কিভাবে ম্যালেরিয়া থেকে বাঁচে? এই দুটো প্রশ্ন উত্তর তোমরা জানবা না স্বাভাবিক, কিন্তু এই দুটো নিয়ে আমি কথা বলছি। ম্যালেরিয়া পূর্ণাঙ্গ নির্মূল কি সম্ভব কিনা? পিউপা হচ্ছে একটা দশা। এই যে আমাদের যে মশকিগুলো আছে এরা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ যে রূপান্তর সেখানে আসে। লার্ভার পর পিউপা, তারপর ইমাগো, তারপর পূর্ণাঙ্গ প্রাণী হয়। হ্যাঁ, পিয়াস কোন কেমিক্যালগুলো আবার বলবো? আচ্ছা, তো এখানে দেখো যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়া নির্মূল পূর্ণাঙ্গভাবে সম্ভব না। মশাবাহিত কোনো রোগ তুমি একদম ক্লিয়ার করতে পারবা না।
মশাবাহিত তো কোনো রোগ একদম ক্লিয়ার করা সম্ভব না। দ্বিতীয় কথা, বাংলাদেশে যে ম্যালেরিয়া মশাটা রোগটা হয় এইটা হচ্ছে কি, এটা আমাদের কোথায় হয়? পার্বত্য চট্টগ্রামে হয়। তো পার্বত্য চট্টগ্রামে তো অনেক বন জঙ্গল পাহাড়, এখন তো কি তুমি সব পাহাড়ের ভেতর ফগিং মেশিন দিতে পারবা না। এখন ধরো তোমার কামড় দিয়ে মশা কই চলে যাবে হচ্ছে পাহাড়ে, চলে যাবে ওই জঙ্গলের ভেতর, ওই জঙ্গল গিয়ে কি তুমি মশা মারতে পারবে হাততালি মেথডে? পারবা না। তো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তোমার ম্যালেরিয়া থেকে বাঁচা একদম টোটালি সম্ভব না। এত দুর্বোধ্য জায়গা আছে, সেখানে এই মশা মারার ফগিং স্প্রে দেওয়া সম্ভব না। আর হচ্ছে মশা মাইরা কামড় দিয়ে তোমার কি করবে, ওই জঙ্গলে চলে যাবে। সো মশা ভালোভাবে নিধন করা যায় না। সো দ্যাটস ওয়াই পার্বত্য চট্টগ্রামে আমাদের ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য আমাদের কি ইউজ করে, সেখানে ব্যবহার করা হয় কীটনাশকযুক্ত মশারি। সেখানে কি ব্যবহার করা হয়? কীটনাশকযুক্ত মশারি। সো এই কীটনাশকযুক্ত মশারিগুলো ইউজ করা হয়। সো দেখা যায় এই মশারি টানায় বাসায় থাকে, এই মশারি টানায় বাসায় থাকে, এই মশারির ভিতরে কীটনাশক আছে। তো ম্যালেরিয়া মশা এসে ওই মশারির ভিতর বসবে। সো এই মশারির ভিতর বসলে কি হবে? তখন ম্যালেরিয়া মশা মারা যাবে। সো একই সাথে হচ্ছে এই মশারি ব্যবহার করলে তুমি মশার কামড় থেকে বাঁচতে পারছো। দ্বিতীয়ত, ম্যালেরিয়া মশার সংখ্যা কমছে। বাট এই মশারিগুলো দেখা যায় যে বাচ্চাদের জন্য একটু ক্ষতিকর, মাঝে মাঝে বাচ্চারা কামড় দিলে এই কীটনাশক গেলে পেট খারাপ হতে পারে, বাট বাচ্চারা মারা যাবে না, এটা বাচ্চাদের জন্য মানে সেফ। তো এই কীটনাশকযুক্ত মশারি WHO পক্ষ থেকে দেওয়া হয়, তারা এই কীটনাশকযুক্ত মশারিগুলো প্রোভাইড করে সবাইকে। কিন্তু বাঙালিদের বলা হয়েছে যে কীটনাশকযুক্ত মশারি 6 মাসের মধ্যে ধুইতে না, তো 6 মাসের মধ্যে ধোয় না। তো ওরা করে কি, 1 সপ্তাহ পর ময়লা হয়ে যায়, 2 দিন পর যে ঝিরির পানি আছে, যে ঝর্ণা থেকে পানিটা নামে, ঝিরির পানিতে ধুইবে, ধোয়ার পর কীটনাশক সব চলে যায়। কীটনাশকগুলো কই মিশে? পানির মধ্যে মিশে। পানির মধ্যে মিশে যত আমাদের ঝিরির ভেতর যত মাছ আছে সব মাছ মরে যায়। তো এই হচ্ছে যে বাংলাদেশের সমস্যা। ওকে, বুঝছো? তো আমাদের ম্যালেরিয়া শেষ। ওকে, থ্যাংক ইউ অল।